মহারাষ্ট্র থেকে ঝাড়খণ্ডে কোনো রকম চমক নেই অনেকে মনে করছেন। আবার অনেকে মনে করছেন ভারতীয় জনতা পার্টির মহারাষ্ট্রের ক্ষেত্রে বিশেষ করে এই জয় তাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দুবারের মোদী সরকারের পর এই মুহূর্তে এনডিএ সরকার, সুতরাং এনডিএ সরকারের তাদের জোর ধর্ম বজায় রেখে মহারাষ্ট্রে জয়ের ধারা অব্যাহত রাখা তাদের কাছে এক প্রকার বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল এবং সেটা তারা করে দেখিয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে অনেকে বলছেন যে যাই বলুক না কেন সবশেষে কিন্তু জয় হলো আম জনতার, অর্থাৎ ঝাড়খণ্ডের সাধারণ মানুষের। সত্যি কি তাই? আর বাংলার ক্ষেত্রে ৬-০। অনেকে বলছেন আমাদের রাজ্যে অনেকে রাজনীতিকে খেলা বলে মনে করেন, এই খেলায় কোনো উৎসাহ ছিল না বিরোধীদের। তার কারণ বামেরা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এ রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস, এই তিনটে দলই ১০০-০ও কম পেয়েছেন, তারা ভোট করাতে পারেননি। তাতে যা হওয়ার তাই হলো, শাসক ভোট করিয়ে ৬-০ করে হাসতে হাসতে চলে গেল। এইভাবে যদি চলতে শুরু করে তাহলে ২৬-এ কি হবে, এসব নিয়েই আজকে আলোচনা করব। আপাতত আমাদের আলোচনাতে দুজন রয়েছেন, আরও অতিথিরা চলে আসছেন। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন ছোট পর্দা বড় পর্দা অত্যন্ত পরিচিত মুখ, আমার প্রিয় অভিনেত্রী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায়। আমি সর্বরীদি প্রথমে এমনি জিজ্ঞেস করি, বিশেষ করে বাংলাতে পরে আসছি, কোথাও কি মনে হলো মহারাষ্ট্র মুখ রক্ষা করলো, ঝাড়খণ্ডে একেবারে যা ভেবেছিলেন সেটা হলো না? অর্থাৎ খেলায় জিতও আছে হার আছে, একটা হার একটা জিত। না, দেখুন, জনাদেশকে তো মানতেই হবে। এক, দুই, গণতান্ত্রিক পদ্ধতি তো এটাই যে কোথাও জিতবো কোথাও হারবো। কিন্তু বিষয় হচ্ছে মহারাষ্ট্রে লোকসভার যে পরিস্থিতি, সেখান থেকে যা আশা, যেভাবে সেটাকে ওভারকাম করা, যেভাবে ফ্লোড হয়ে যাওয়া, এটা তো নিঃসন্দেহে একটা অভূতপূর্ব জয়। এখন কথা হচ্ছে যে দেখুন, আমরা জানি যে শুধুমাত্র মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড নয়, তার সঙ্গে ইউপি ৯খানা সিট নির্বাচন ছিল, রাজস্থান ৭খানা সিট নির্বাচন ছিল, এবং আপনার কাছে শেষ মুহূর্ত অবধি যে ডাটা আছে, আমি লাস্ট যেটুকু শুনেছি ৬টা আসনে ইউপিতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং রাজস্থানেও ৫টা আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আমার কথা হচ্ছে যে দেখুন, আমরা সর্বভারতীয় দল এবং ন্যাশনাল পার্টি, তো এই যে সরকার গড়ার যে নির্বাচন, সেটা সর্বসময়তে সেটাই গুরুত্বের জায়গা নেবে। মহারাষ্ট্র ইকোনমিক ক্যাপিটাল ভারতবর্ষের, এবং আমরা জানি যে ভারতবর্ষে রাজত্ব করা বা ভারতবর্ষের দেশের কাছে প্রাসঙ্গিকতা রয়ে যাওয়ার জন্যে যেমন উত্তরপ্রদেশ, ঠিক ততটাই জরুরি ইকোনমিক ক্যাপিটাল হিসেবে মহারাষ্ট্র কার দখলে। তো এবার সেক্ষেত্রে মহারাষ্ট্রের এই যে মানুষ আশীর্বাদ করলো বা যে জনাদেশ আমরা পেলাম, এ তো অভূতপূর্ব জয়। আর ঠিক আছে, আপনি নিশ্চয়ই সেখান থেকে ফিরে রাজ্যে আসবেন, আপনি বলবেন উপনির্বাচনের কথা, কিন্তু আমি উপনির্বাচনের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমরা দেখেছিলাম এই তৃণমূল কংগ্রেসকে ২০১১-র আগের, যখন তারা বিরোধী দল, তখন ৫৫% ভোট যদি তদানীন্তনকালের সরকার কোথাও পেতেন, তাহলে পরে সেটা নিয়ে কিন্তু মানে প্রভূত আলোচনায় দাঁড়িয়ে যেত সেই সময় বিরোধী নেত্রী। আজকে ৭৬% ভোট পাচ্ছে সরকার, কেমন? সুতরাং সেই ভোট কিভাবে তৃণমূল করায় তা নিয়ে আমার মনে হয় না আমার সঙ্গে আমার পাশে কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন, বোনের কোন রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে তৃণমূল কিভাবে ভোট করায়। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার কারণ কংগ্রেস না বিজেপি না সিপিএম, কে তৃণমূলের বি টিম, এটা নিয়ে তো একটা আমাদের আলোচনা হওয়া উচিত এ রাজ্যে। আমরা এই বিষয়ে আসবো অবশ্যই, কিন্তু এতে তো আমাদের আজকের ফলাফলে কোনোভাবে নিশ্চয়ই কেউ সন্দেহ প্রকাশ করবে না যে আমাদের রাজ্যে বিরোধীরা অশ্বডিম্ব প্রসব করিয়াছেন। তিনটে রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল, যাদের ঐতিহ্য আছে, যাদের নিজস্ব দর্শন আছে। অবশ্যই ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা রয়েছে, বামেদেরও একটা দীর্ঘদিনের কমিউনিস্ট আন্দোলনের এই রাজ্যে তাদের একটা প্রেক্ষাপট রয়েছে। ভারতীয় জনতা পার্টিও এই উপমহাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সারা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল, এবং তাদেরও নিজস্ব কিছু কর্মসূচি আসে। কিন্তু বাংলায় এসে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতলে ঠিক লড়াইটা জমাতে পারে না কেন, এটা নিয়ে আমরা আলোচনা করব।
আমি এবার একটু সন্দীপার কাছে চলে যাবো। সন্দীপা, কি মনে হলো যে কোথাও মহারাষ্ট্র নয়, ঝাড়খণ্ড কোথাও জাতীয় কংগ্রেসের মুখ রক্ষা করলো? এবং দেখুন, এটা আপনি বলতেই পারেন যে প্রিয়াঙ্কা গান্ধীর জয়টা, এটা তো প্রত্যাশিতই ছিল। আমরা শুধু তাকিয়েছিলাম জয়ের মার্জিনটা এবার বাড়ে না কমে সেই দিকে। এটা তো কংগ্রেসের দুর্গ। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধীর অবশ্যই এটা খুব তাৎপর্যপূর্ণ রাজনীতিতে আসা, আর এটা আমরা অস্বীকারও করতে পারি না। আমি প্রথমে এই প্রশ্নতেই যাব যে একটা সময় গোটা দেশ জুড়ে যারা কংগ্রেসের অনুগামী, যারা কর্মী, এমনকি বেশ কিছু নেতাও, প্রবীণ নেতা, তারা চাইতেন প্রিয়াঙ্কা গান্ধী হাল ধরুক। কোথাও যেন প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার শারীরিক সৌষ্ঠব বলুন, ব্যক্তিত্বের মিল খুঁজে পেতেন। সেক্ষেত্রে অনেকে বোধহয় কংগ্রেসের একটু উৎসাহী হলেন। এবার সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী জয়টা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমাদের কারোর মাথা ব্যথা ছিল না জিতবে কি জিতবে না। কিন্তু মহারাষ্ট্রে ভরাডুবি এবং ঝাড়খণ্ড কোনো রকমে কংগ্রেসকে পাস মার্কস পাওয়ালো। জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমি বলছি, এটা দল হিসেবে নয়। এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই একটা আলাদা ভ্যালু অ্যাড করেছে। কি বলছেন? দেখুন, যেখানে যেখানে আমরা জিতেছি এবং প্রিয়াঙ্কা গান্ধী শুদ্ধ ওয়ার্নারে, আমরা সেই জনাদেশটাও মাথা পেতে নিয়েছি। যেখানে যেখানে আমরা হেরেছি, যেটা আপনি বললেন অশ্বডিম্বনাকে প্রসব করিয়াছি, হ্যাঁ মানে সেটাই আর কি, মানে সেটাই। এবং সেই জনাদেশটাও আমরা কিন্তু মাথা পেতে নিয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে এখান থেকে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে, জামানত জব্দ কোথায় কার কত হচ্ছে বুঝলাম না। কার কংগ্রেস এবং সিপিএম প্রার্থীদের একটা প্রতিযোগিতা হচ্ছে কিন্তু এ রাজ্যে, কার কোথায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে। এক্স্যাক্টলি, আমি আসছি সেই পয়েন্টটাতে। এবার দেখুন, এই রাজ্যে তো শাসক দল তৃণমূল। এবার আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে উপনির্বাচনে তৃণমূল 2009-তে উপনির্বাচন জিতেই তার যাত্রা শুরু করেছিল। তো যে তারপরে আমরা সাগরদিঘি দেখলাম, তারপরে আমি যদি একটু সর্বভারতীয় ক্ষেত্রে আসি, এরকম অনেক গুরুত্বপূর্ণ সিট আছে, যেমন হিমাচলে মান্ডি, হ্যাঁ তখন বিজেপি ছিল কিন্তু কংগ্রেস সেটা জিতেছিল অনেক বছর পর। তো কিছু কিছু এরকম এক্সেপশন বেরিয়ে যায়। কিন্তু এটা একজন রাজনীতির ছাত্রী হিসেবে, এবং আপনি তো অনেক বছর ধরে আপনি সাংবাদিকতা করছেন ঋতুব্রতদা, মানে আমরা জানি সবাই কম বেশি যে উপনির্বাচনে শাসক দলে যারা থাকে সেই দিকেই ভোটের হাওয়াটা যায়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাননীয়ার চেয়ারটা, যে মাননীয়ার পদতলে নাকি সবাই এসে আত্মসমর্পণ করেছে, সেই মাননীয়ার চেয়ারের 4খানা খুঁটি, ওই 4খানা খুঁটি কিন্তু ওই বামফ্রন্ট, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ, আমরা এরা নয়। কিন্তু 4খানা খুঁটির মধ্যে প্রথমটা হচ্ছে পুলিশ সিভিক, উর্দিধারী পুলিশ আর সিভিকরা। দ্বিতীয় খুঁটিটা হচ্ছে মাননীয়া, যাদেরকে বলতেন যে মাননীয়া গুন্ডা কন্ট্রোল করেন, সেই দুষ্কৃতীদের একটা মানে অবাধে বিচরণ ক্ষেত্র এই রাজ্যে করে ফেলেছে গোটা দিকে। আমি এটাও আসছি যে কেন বলছি আমি সেটা, সে আরেকটা খুঁটি কন্ট্রোল করা সেই গুন্ডারা। তৃতীয় খুঁটি হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশনারকে যখন আমরা দেখতে পেয়েছি একটা ইলেকশনের আগে যে একটা সান্ধ্য আসরে বসে আছেন মাননীয়ার ভাইয়ের সাথে, এইটা আমরা একটা খুঁটি আমরা দেখে নিয়েছি। 4 নম্বর খুঁটিটা, যেটা একদম নতুন, যেটা আমরা করিনি, বিজেপি করেছে, শুভেন্দু অধিকারী এবং হিরণ বাবু করেছেন লোকসভা ইলেকশনে, যে জাতীয় নির্বাচন কমিশন। উনারাই বলেছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন 4th দফা ইলেকশনের সময়, এখনো মনে আছে আমার, যে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার বাংলার বুকে আছে, তিনি নাকি মমতা ব্যানার্জির একদম চামচা হিসেবে, মানে এই ভাষা উনি প্রয়োগ করেছিলেন, চামচা হিসেবে কাজ করছেন। হিরণ বলেছিলেন যে আধা সামরিক বাহিনী, ইলেকশন কমিশন কোনো সহযোগিতা করছে না, হ্যাঁ মানে প্রচণ্ডভাবে অবাধে ছাপ্পা হচ্ছে, কোনো সহযোগিতা করছে না। তো এই 4খানা খুঁটি, 4খানা মেশিনারি যাদের কাছে থাকবে, আমরা কেন, একটা 5 বছরের ছোট বাচ্চাও জানে যে অবাধে শান্তিপূর্ণ নির্বাচনটা কোনো অংশে সম্ভব নয়। এবং আপনারা যারা সাংবাদিকরা, আপনারা বলছেন যে কংগ্রেস হেরে গেছে, সিপিআইএম হেরে গেছে, এই আপনারাই কিন্তু চ্যানেলে, বিভিন্ন ইলেকশনের চ্যানেলে দেখিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সাংবাদিকরা অবধি মার খাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। এবং তারপরে আবার আসছে যখন জিতে যাচ্ছে যে কি সবুজ আবিরের ঝড়। তো এই জিনিসগুলো একটু কানে খটকায় বা দৃষ্টিকটু লাগে। এবং আরেকটা জিনিস বলছি যে
জাতীয় নির্বাচন কমিশন এই প্রত্যেকটা নির্বাচনের দায়িত্বে আছে। সেই জাতীয় নির্বাচন কমিশন বলেছে এই বাংলার বুকে নির্বাচন নাকি প্রচণ্ড শান্তিপূর্ণভাবে হয়েছে। আমাদের কথা হচ্ছে যদি শান্তিপূর্ণভাবে হয়ে থাকে তাহলে নৈহাটির পাশের যে আছে জগদ্দলে একটা ছেলেকে রাজনৈতিকভাবে খুন হতে হলো কেন, হিংসার শিকার হতে হলো কেন? বিজেপি বলছে তৃণমূল করেছে, তৃণমূল বলছে বিজেপি করেছে। আসলে কি জানেন তো, এই যে অর্জুন সিং নামের যে ব্যক্তিটা আছে, এই অর্জুন সিং নামের ব্যক্তি হচ্ছে বিজেপি এবং তৃণমূলের জামিনী রায়, ওকে, যার ফলে মানুষ ভুক্তভোগী হচ্ছে, বুথ অবধি যেতে পারছে না, ভোটটা ঠিক করে দিতে পারছে না। আপনার এই চারখানা খুঁটি সরিয়ে নিন তৃণমূলের কাছ থেকে, দেখবেন তৃণমূল একদম যে টপে ছিল সেই টপ থেকে একদম গাছের গোড়ায় চলে এসছে। এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি জয়ের হাসি হাসতে হাসতে স্টুডিওতে ঢুকলেন, আমার বন্ধুবর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, তিনি চলে এসেছেন। প্রদীপ্ত, মুখের হাসি তো ক্রমশ চওড়া থেকে চওড়া হচ্ছে, কিন্তু কোথাও কি এটাকে জয় বলবো না বিরোধীদের পরাজয় বলবো? যে পশ্চিম বাংলার বুকে বামেরা বা কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি তারা খেলতে পারেনি বলে আজকে 6-0 ম্যাচ। দেখো, খেলতে না পারলেও তো আর একটা পক্ষ থাকে যাকে জিততে হয়, ফলে অবলীলায় তো কোনো কিছু হয় না। নানান সন্দর্ভ তৈরির চেষ্টা, নানান আখ্যানের চেষ্টা, যে আখ্যানের চেষ্টা কেউ এখনো ভাঙতে পারছে না। আমাদের মূল চাবিকাঠিটা কি জানো দাদা? নানান বিতর্কের পরেও মাঠে তৃণমূল, নানান বিতর্কের পরেও মানুষের পাশে তৃণমূল, নানান বিতর্কের পরেও প্রতিটা মুহূর্তে মানুষের পরিষেবায় যারা ব্যস্ত তারা তৃণমূল। ফলে বিতর্ক করো, আছে বিতর্ক, টিভি চলছে, টিভি ছাড়াও চলছে, সব কিছুই চলছে। এখন কেউ যদি টিভিতে টিকে থাকার জন্য এই সন্দর্ভগুলো তৈরির চেষ্টা করে যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে, তারা করতেই পারে। আমাদের মূল বিষয়টা, আবারও বলছি, আমাদের নিবিড় সম্পর্ক মানুষের সঙ্গে। যে নিবিড় সম্পর্কে প্রতিনিয়ত মাঠে পড়ে থাকা, দাঁতে দাঁত কামড় দিয়ে পড়ে থাকা এবং পরিষেবা প্রদান করা, একদিকে বঞ্চনা, অপপ্রচার, কুৎসা, আর একদিকে মানুষের পরিষেবা, বাংলাকে স্বাবলম্বন করার প্রক্রিয়া সমান্তরালভাবে। এটাও তো যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এটাও তো ঠিক কথা। এত দুর্নীতি করার পরেও, এত বাহুবলের শক্তি প্রদর্শন করার পরেও তৃণমূল এই যে এই জয়টা তাহলে কি শুধুমাত্র উন্নয়নের জয়, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে? একজন বরিষ্ঠ সাংবাদিক হিসেবে, বরিষ্ঠ শব্দটা আবার সবসময় চলে না, আমি অভিজ্ঞ সাংবাদিক অভিযোগ আর এই শব্দের মধ্যে পার্থক্য তুমি যথাযোগ্য ভালো বোঝো, এবং সেই কারণেই তুমি অভিযোগটা এখন বলে দিলে। যাও, সেটা ঠিক আছে। অভিযোগ যদি শুনতে হয়, আমি তো কিছুক্ষণ আগে শ্রমিক বাবুর কথা শুনলাম যে প্রাজ্ঞ রাজনীতিবিদ, ন্যাচারাল লিডার শুভেন্দু অধিকারী, ন্যাচারাল লিডার। আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে এই যে অভিযোগ 2016 সাল থেকে 2020 সাল অবধি কোথায় ছিল? মানে 4 বছরে ন্যাচারাল লিডার হয়ে গেল। তার আগে ন্যাচারাল লিডার ছিলেন না আমাদের শুভেন্দু অধিকারী। ন্যাচারাল লিডার এই 4 বছরে হলেন। ওনার মতন বিকল্প মাঠে রাজনীতি 18-19 ঘন্টা করে রাজনীতি করেন, মানুষের সঙ্গে থাকেন, এটা 20 সালের আগে ছিল না। তাহলে মুশকিলটা হচ্ছে বিজেপির মুখগুলোকে, চম্পাই সোরেন অন্য দল থেকে আসা, বিজেপির মুখগুলোকে হিমন্ত বিশ্ব শর্মা অন্য দল থেকে আসা, বিজেপির মুখগুলোকে ওই একনাথ শিন্ডে অন্য দল থেকে আসা, বিজেপির মুখকে ওই অন্য যে কিছুক্ষণ আগে অন্য দল থেকে আসছে সিবিআই, ইডি। তুমি একটা ইডি সিবিআই করো না, যে শুভেন্দু অধিকারীর মতন, একনাথ শিন্ডের মতন, চম্পাই সোরেনের মতন বা অন্যদের মতন যাদের কথা আমি বললাম, তাদের অ্যাকচুয়াল ডিএনএটা কি? ফলে এইভাবে রাজনীতি হবে না। ভারতের সংবিধানে কোথাও বলা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল পরিবর্তন করতে পারবে না। 1985 সালের আইনে নির্দিষ্ট কিছু ধারা বলে দেওয়া আছে। মানুষের মত পরিবর্তন হয়েছে বলেই সিপিএম গেছে, তৃণমূল এসছে, এবং পরবর্তীকালে বিজেপিও 2019 সালে বেশ কিছু ভোট পেয়েছে, এবং এটা ইস্যু ওরিয়েন্টেড হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি সর্বদা ইস্যু ওরিয়েন্টেড ছিল, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ধরনের ইন্ডিভিজুয়াল যে প্র্যাগম্যাটিজম, সেটাও কোথাও কি তাহলে প্রদীপ্ত মনে হয় আরজিকর ইস্যুতে যেহেতু কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে মানুষ মনে করছেন, এবং অনুমান এটা যে পশ্চিমবঙ্গ সরকারের পাশেই দাঁড়িয়েছিল, এবং ভারতীয় জনতা পার্টিও তারা নবান্ন অভিযান, ছাত্র সমাজ এগুলো করেছেন, কিন্তু তারা তো অভিযান করেননি। কোথাও কি মনে হচ্ছে যে এই ঘটনাতে আরো বেশি ভারতীয় জনতা পার্টি তৃণমূলের কাছাকাছি চলে এসেছে, এর জন্য তৃণমূলের ঘনিষ্ঠতার কারণে বিজেপির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, এবং যে কারণে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝারিহাটটা বেরিয়ে গেল, অর্থাৎ বিজেপি আর এখন ততটা তৃণমূল বিরোধী নয়। না, তার মানে তো সব থেকে বেশি কাছে হচ্ছে সিপিএম আর কংগ্রেস তৃণমূলের।
তোমার কথা অনুযায়ী যদি বলা হয় যে তৃণমূল না, কেন ওটা তো ক্ষমতায়, খাতায় কলমে। তুমি যদি মনে করো অনেকে তো মনে হয় ভারতীয় জনতা পার্টি আমি তোমার কথাতেই বলছি। আইএনডিএ তে রেখেই দিয়েছে তৃণমূলকে, তার কারণ তোমার কথাতেই একজন বলছি। কাউকে দরকার শত্রু শিবিরে তোমার মিত্র কাউকে। কথাতেই বলছি, হ্যাঁ। যদি সেটাই সত্যি হয় যে বিজেপির খারাপ আসনের কারণে বিজেপি আর সিপিএম, বিজেপি আর তৃণমূলের সম্পর্ক দায়ী, তাহলে তো আরো বলতে হবে আরো খারাপ অবস্থা ফাঁকা কলসির, মানে সিপিএম এর ফাঁকা কলসির যে আওয়াজ, তার মানে সেটা তো আমরা রেখে দিয়েছি ইন্ডিয়া জোটে, নাকি আমরা রেখেছি পশ্চিমবঙ্গে সিপিএম কে, যে সিপিএম তুমি বাজো, বেজে বেজে আমাদের হয়ে কথা বলো, কোনটা ঠিক বলা যাবে না। ফলে তুমি জানো, তুমি পড়াশোনাও করো যথেষ্ট, অন্য সাংবাদিকদের কিন্তু মতন কোথাও তুমি মনে নও। হয় না আরজিকর ইস্যুতে ভারতীয় জনতা পার্টি যেহেতু বিরোধিতা করতে পারেনি তৃণমূল সরকার, সেই আরজিকরের ব্যাপারে তোমাকে যদি হ্যাঁ। সঠিকভাবে স্মরণ করতে পারো তুমি, এবং অবশ্যই পারবে, অভিজিৎ গাঙ্গুলি যখন যাচ্ছিল তখন গো ব্যাক করলো। আবার যখন ওই যে অগ্নিমিত্রা দি, সুন্দর শাড়ি ফাড়ি বানান আর কি, অগ্নিমিত্রা দি যখন গেলেন তখন তাকে বলা হলো গো ব্যাক। বা তারপরে দেবাশিসরা বললো যে যারা বিভেদকামী শক্তি, যারা হাতরাস কাঠুয়া এসব করে তাদেরকে রাখবো না। তাহলে মুশকিল হচ্ছে যে কোনটা ঠিক, বিজেপি আসতে চায়নি না বিজেপিকে নাইনি? না, এটা তো ঠিক, সিস্টেমের মধ্যে কোনো না কোনো জায়গায় গোলযোগ ছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ আমি নেই। তোমার চ্যানেলে বলে গিয়েছি যে ব্যবস্থার গাফিলতি না থাকলে এত বড় গন্ডগোল হতে পারে না। দায়িত্বের সঙ্গে বলে গেছি, দায়িত্বের সঙ্গে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন, তিনি প্রথম দিন একটি বেসরকারি চ্যানেলে বলেছেন যে আমার পরিবারের লোক চলে গিয়েছে মনে হচ্ছে, এবং আমি সব থেকে দ্রুত এবং সব থেকে নিরপেক্ষ তদন্ত চাইছি, তার জন্য যদি জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো আছে আমি সেগুলোকে সমর্থন করে বলছি, যদি সিবিআই দিতে হয় দেবো। অবশ্যই তাহলে অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে একদম, থেকে একদম। প্রদীপ্ত, এই সিবিআই এর কথাতেই আসি। বোধহয় সম্ভবত এই কথাতেই বাংলার মানুষ বুঝেছেন 1 দশকের বেশি সময় পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আরজি করে সিবিআই হলে সিবিআই হোক। কোথাও কি ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের যারা অভিযোগ করেন আসলে ভেতরে ভেতরে আপনাদের আঁতাত আছে, আমি সেটিং শব্দটা বলবো না, সেটা নিন্দুকেরা বলে, কিন্তু একটা আঁতাত আছে, কারণ এখানে কংগ্রেস এবং সিপিএমকে আপনাকে ক্ষমতার দূরে সরাতে হবে, এবং এখানে যদি ক্ষমতায় দূরে সরাতে হয় তাহলে তৃণমূলের থেকে ভালো এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। তা সত্ত্বেও আমি বলবো ভারতীয় জনতা পার্টি কতটা উদার, কতটা তাদের মানসিকতার ঔদার্য আছে। অন্য কোনো যদি বহুজাতিক সংস্থা হতো তারা ব্রাঞ্চ অফিসও রাখতো না, ফ্র্যাঞ্চাইজিকেই দিয়ে দিত, তারা তাও কিন্তু এত খরচ করে এত কিছু করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নেতা এইরকম যাদের কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই তাদেরও এইরকম দিয়েছেন, আপনি পান না যদিও, কিন্তু তাদের কেন্দ্রীয় এজেন্সি থেকে মোতায়েন করেছে। এই ঔদার্য কিন্তু আমি অস্বীকার করব না, তাতে সন্দীপা বা প্রদীপ্ত যদি বলেন আমাকে গেরুয়াপন্থী, আমার কিছু বলার নেই, সত্যটা বলতে হবে, এই ঔদার্যটা আমি স্বীকার করছি। কিন্তু কোথাও কি মনে হচ্ছে আরজিকর ঘটনার পর তৃণমূলের বিরোধিতা করতে পারে বিজেপি, বাংলা তৃণমূল বিরোধী মানুষরা এটা আর মনে করছে না? সর্বরিদি। আচ্ছা, না, প্রথম বিষয় হচ্ছে যে প্রদীপ তো এক্ষুনি বলল যে উন্নয়ন দেখে, তারপরে আরো কি সব বললো যে যা দেখে বাংলার মানুষ ভোট দিয়েছে। তো এই 6টা ভোটে আমরা দেখলাম যে কোথাও 76%, কোথাও 63% ভোট পড়েছে আর কি, মানে জিতেছে। কোথাও 1,30,000 ভোট হচ্ছে, মানে এরকম ভোটের মার্জিন আমরা দেখলাম, সেটা বোধহয় সিতাইতে দেখলাম 1,30,000। তো এখন কথা হচ্ছে যে তৃণমূল কিভাবে ভোট করে সেটা বাংলার মানুষ তো জানে, বারবার জানে তৃণমূল কিভাবে ভোট করে। আমরা তো দেখেছি, সেটা মানে কর্পোরেশন ইলেকশন হোক, সেটা পঞ্চায়েত হোক, সেটা বিধানসভা হোক, লোকসভা হোক, আমরা বিভিন্ন চ্যানেলে ভোটের দিন দেখেছি রক্ত ঝরা, বাংলার মানুষ রক্ত ঝরছে, বাংলার সাধারণ মানুষ কাঁদছে, তাদেরকে মারা হচ্ছে, মহিলাদেরকে রীতিমতন টর্চার করা হচ্ছে, আমরা এগুলো দেখেছি। তারপরেও প্রদীপ্তরা যখন বলছে যে মানুষই জনাদেশ দিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে দেখুন এই আরজিকর নিয়ে কথা হচ্ছিল, আজকে ববি হাকিম বললেন ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়। এখন আমরা তো সেটা জেনেছি যে ডাক্তারদের এই যে আন্দোলনটা কোথাও গিয়ে, কোথায় অভয়া তার কাছ থেকে চলে গিয়ে যে বিভিন্ন রকম যে নির্বাচন কেন হচ্ছে না সেই পর্যায়ে পৌঁছে গেছে। এখন যার কোল খালি হয়েছে সেই বাবা মা দুটো জানে আর কি, একটা সম্ভাবনাময় মানুষের। আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তো অ্যাপয়েন্টমেন্টও দিলেন না। আমরা এটা নিয়ে যেহেতু একটা আমাদের তোমার চ্যানেলেই আমরা কথা বলেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না বলার কারণ নিয়ে, যে আবারও বলছি যে যেভাবে ইয়েটা চলছে, তদন্ত চলছে, বিচার চলছে, সুপ্রিম কোর্টের মনিটরিং চলছে, এবং অভয়ার বাবা মা হাল ছাড়েনি। অভয়ার বাবা মা কিন্তু হাল ছাড়েনি। অভয়ার বাবা মা জানে
সঠিকভাবে অভয়ার বিচার হবে। এখন এই বাইরে গিয়ে বাম বলুন বা তৃণমূল বলুন বা এই যে পর্দার আড়ালে মানে পতাকা ছাড়া যে বামেরা, পতাকা ছাড়া যে যে হঠাৎ নাগরিক মঞ্চ নামে যে যে রাজনৈতিক দলগুলো, তারা যে এটাকে একটা তৈরি করার পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করছে যে এলেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন না। কিন্তু আবারও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কি করলেন না তাতে অভয়ার বিচারের কোনো কিচ্ছু এসে যায় না। অভয়ার বিচারটা সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের একদম মনিটরিং এটা হচ্ছে, অভয়া বিচার পাবেই। না না, আমি সেই প্রশ্ন করছিলাম যে কোথাও কি বাংলার মানুষ এটা ধরে ফেলেছে যে ভারতীয় জনতা পার্টি ততটা তৃণমূল বিরোধী নয়? তার কারণ আপনি উপনির্বাচনের ক্ষেত্রে আপনি দেখবেন দিনহাটাতে 90% ভোট পেয়ে তৃণমূল জিতেছিল, লোকসভাতে কিন্তু সেই দিনহাটা আবার বিজেপি উইন করলো। সুতরাং উপনির্বাচনের এই যে 6টাতে ভোট করলো, ভোট পেল, ভোট কিভাবে নিল, তার কারণে যে তৃণমূলের জয়, সেইটাকে নিয়ে কিন্তু আগামী 26-এর জন্য যদি দামামা বাজিয়ে থাকেন তাহলে ভুল করছেন। কারণ মহারাষ্ট্রে লোকসভা ভোটে যে পরিস্থিতি আমাদের ছিল সেটা যেভাবে আমরা ওভারকাম করলাম, তাতে আমরা জানি যে 26-এ আমরা পশ্চিমবঙ্গে না সর্বরিদি, আপনি আমার অপরাধ ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছি। মহারাষ্ট্রের বিজেপির কর্মকর্তারা আর পশ্চিম বাংলায় যারা রয়েছেন তাদের কিন্তু আকাশ জমিন তফাৎ রয়েছে। আপনাদের এত কিছু দেওয়ার পরেও পর একের পর এক নির্বাচনে পারেনি, এটা কিন্তু আপনাদের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে। আমি এর ভেতরে যাচ্ছি না, আপনাদের অভ্যন্তরে কি হচ্ছে, ত্রিমুখী দল নাকি, আমি এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু কোথাও তো ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল রাস্তায় নেমে যে লড়াই করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাম শাসনের শেষের দিকে করেছিলেন, সেটা তো করতে পারেননি। এটা তো স্বীকার করতে হবে সর্বরিদি। কারণ 2,37,00,000 ওপর মানুষ, আমি মনে করি তার থেকে বেশি মানুষ আপনাদের ভোট দিয়েছিলেন, তারা আপনাদের পক্ষে ছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোট। তাদের জন্য যে প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা থাকা দরকার ভারতীয় জনতা পার্টি, সেই ভূমিকা তো দেখতে পায়নি মানুষ, যে বিরোধিতা দেখার কথা ছিল। না, সেটা তো মানুষ, আপনি যদি এই 6টা উপনির্বাচনে মানুষ সেই রায় দিল বলে ভাবছেন, সেটা কিন্তু সঠিক হবে না, একদম সঠিক হবে না। আপনাকে তার জন্য 2026টা অপেক্ষা করতে হবে এবং ভোটের রেজাল্টের সময় আপনি দেখবেন যে মানুষ, যারা 2,38,00,000 মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল, যারা আমাদের যে সদস্যতা অভিযানে আমাদের যে ড্রাইভ চলছে তাতে মানুষের যে বিপুল সমর্থন আমরা দেখতে পাচ্ছি, সেটা রেল স্টেশনে দেখতে পাচ্ছি, বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি, কোনো মন্দিরের চত্বরে দেখতে পাচ্ছি, সাধারণভাবে রাস্তায় বসে দেখতে পাচ্ছি, তাতে আমরা বুঝতে পারছি। এবং আরেকটা যেটা বড় কথা, সেটা হচ্ছে কোথাও তৃণমূল জিতলো, আমি মেনে নিলাম, জনাদেশ মেনে নিলাম, তাহলে কি তৃণমূলের মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে দুর্নীতি, না সেটা আপনাদের সিবিআই ধরবে না, সেটা কি মিথ্যে হয়ে যায়? ওটা আপনাদের সিবিআইরা ধরবে না। তৃণমূলের দুর্নীতি কি মিথ্যে হয়ে যায়? আপনাদের সিবিআই এর মুশকিলটা কি জানেন? সারা ভারতবর্ষ চেনে। তৃণমূলের এই চূড়ান্ত অন্যায় করবার পরেও হোয়াইট কলার গুন্ডা সন্দীপ ঘোষকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাইজ পোস্ট দেওয়া, সেটাকে মিথ্যে হয়ে যায়? বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দ্রাণী মুখার্জি, টালা থানার ওসি, তাদের যে সব মানলাম সর্বদিকে, আপনি যা বলছেন সব মানলাম, সেটা কি মিথ্যে হয়ে যায়? কেন না তৃণমূল জিতলো? সর্বদিদি 6 বছরের কন্যা সন্তান মৃতা ধর্ষিতা, একটার পর একটা থানায় তার বাবা মা নিয়ে যাচ্ছে, এফআইআর করা হচ্ছে না। তৃণমূলের এই অন্যায়টা কি মিথ্যে হয়ে যায় যে তৃণমূল এই জিতলো? মিথ্যে হয় না, হবেও না। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, ব্যাপারটা হচ্ছে কি, সেই নাম না যারা দ্বীপ ভান্তুয়া আবিষ্কার করে ফেলে সিবিআই, কিন্তু দক্ষিণ কলকাতার রাস্তা চিনতে পারে না সিবিআই। এখন এই যে একটা এই যে জোকসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এরকম মজার ঘটনাগুলো মানুষের মুখে মুখে ছড়ছে, তার কারণটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অতটা তৃণমূল বিরোধী নয়, অথবা যতটা দেখায় ততটা নয়, এটা অনেকেই কিন্তু ভাবতে শুরু করেছে। চলে এসেছেন মনদীপ মিশ্রা, ভোট কৌশলী, নির্বাচন কৌশলী। মনদীপদা, 6টা উপনির্বাচনে আজকে শাসকের জয় হয়েছে। অনেকে বলেছিলেন, যারা হয়তো জাননি সেখানে, তাদের অনেকের মনে হয়েছিল 5-1 হবে, তার কারণ অনেকেই ধরেছিলেন মাদারিহাট কেন্দ্রে হয়তো ভারতীয় জনতা পার্টি গেরুয়া রংটা ধরে রাখতে পারবে। কিন্তু যারা জানতেন তারা জানতেন মাদারিহাটও পারবে না, 6-0 হবে। আমাদের রাজ্যে
কোথাও কি আপনি মনে করেন এটা শাসকের জয় নাকি বিরোধীদের পরাজয়? তার কারণ বাম বলুন, কংগ্রেস বলুন অথবা বিজেপি বলুন, আসলে বিরোধিতাটা করতেই পারেনি, এবং নির্বাচন তো একটা কৌশলের মধ্য দিয়ে হয়, সেই নির্বাচন কৌশলে তারা যেতেই পারেনি, সেই কারণে তৃণমূল কংগ্রেসের বিরোধিতাই করতে পারেনি। আপনি কি বলবেন? দেখুন, আমি আপনার আপনি যে একটা পয়েন্টটা বললেন, এই পয়েন্টের জন্য আমি একটু আপনাকে যাকে বলা হয় ইতিহাসে নিয়ে যাব। পলিটিক্যাল সায়েন্সে আমরা খুবই একটা মডেল দেখলাম। যখন এখানে সিপিআইএম সরকার ছিল তখন কংগ্রেসে কখনো ইচ্ছে ছিল না কি এইখানে ওরা সরকারটা গঠিত করুক। কি আন্ডারস্ট্যান্ডিং ছিল ওরাও জানতো। Congress was never serious about a government in West Bengal. There was an understanding which is now visible. যেটা আমরা বলি একসময় ইন্দিরা গান্ধী জ্যোতি বসুর সম্পর্ক, যেটা এখন মানুষ বলছেন মমতা আপনি যেটা বললেন বন্দ্যোপাধ্যায় কি নরেন্দ্র মোদীর ওরা সম্পর্ক। বিরোধিতা করতে পারলো না কি করলো না, there is a big difference. ঠিক। আরজিকারে যেটা আমরা দেখলাম as a common citizen of India, একটা কমন ভিউ, এর মধ্যে নো পলিটিক্যাল বায়াস, বিজেপি যেভাবে বিরোধিতা করলো বা যেভাবে এই আন্দোলনটাকে নিয়ে গেল, that was not sufficient. আমরা বারবার এই জিনিসটা নিয়ে চিন্তা করলাম, কেন এটা হচ্ছে, কেন ওই ভেতরে ওই এনার্জিয়াটা নেই কেন। দ্বিতীয়, এইখানে অন দ্য বিগ স্পেকট্রাম বেঙ্গল ইজ নট অন দ্য প্রায়োরিটি লিস্ট অফ বিজেপি, এটা আমরা বুঝতে পারছি। 2026 আপনি দেখবেন, আর তৃণমূল ইজ ডুইং ওয়েল। আপনি দেখুন, আপনি ওর মধ্যে ডেফিসিয়েন্সি আনতে পারেন, কিন্তু তৃণমূল অ্যাজ আ পার্টি এরা নিজেকে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে এস্টাবলিশ করেছে, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি পারবে না, এটা একদম স্পষ্ট হয়ে গেছে। 6-0, আমি 2026 বলছি, এখনো 2 বছর দেরি। কিভাবে আমি দেখতে পাচ্ছি, ইট উইল বি अगेन প্রবাবলি আ তৃণমূল গভর্নমেন্ট, বিজেপি উইল রিমেইন নাম্বার 2। কেন কি এদের দেখুন এতদিন হয়ে গেছে, এদের স্ট্রাকচারাল যে রিফর্মটা ছিল কেউ করলো না। আর অ্যান্টি ইনকাম্বেন্সি যদি ন্যাশনাল লেভেলে বাড়ছে, এখানেও বাড়ছে। আইদার উই ওয়ান্ট আ কংগ্রেস রিফর্ম যাকে বলা হয় রিসার্জেন্স, অর উই ওয়ান্ট আ সিপিএম রিসার্জেন্স, বাট দের ইজ নো বিজেপি। কেন কি যে কমন সিটিজেন যেটা দেখলো, বিজেপির যে অ্যাটিটিউড ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি যাকে বলা হয় প্যাথেটিক। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে জায়গায় রয়েছে, ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে এই রকম রাজনৈতিক ভালো জায়গায় খুব কম রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি আছে, সারা পৃথিবী জুড়েই বলছি। তার কারণ এখন কোনো বিরোধী নেই, কোনো রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে তৃণমূলের বিরোধিতা করতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে যেসব দুর্নীতির অভিযোগ ঘটেছে, মানে এসএসসি থেকে শুরু করে আরজি করে যেসব দুর্নীতির অভিযোগ ঘটেছে, আমি তো বলবো আরো দুর্নীতি করলেও কিছু এসে যাবে না, যদি অভিযোগগুলো সঠিক হয়, কিছু এসে যায় না। আপনি একটু ন্যাশনাল হয়ে দেখুন। হ্যাঁ বলুন তো। আমাদের সিএম বললেন সিবিআই কে দেওয়া হোক, সিবিআই কে দেওয়া হলো। এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ তিনি গত 1 দশক বাদে এই প্রথম ক্ষমতাসীন অবস্থায় সিবিআই চাইলেন। উনি সিবিআই চাইলেন, উনি নিজে একটা পথ প্রদর্শনে নামলেন। আমি দেখুন আমার সাইড নিয়ে বলছি না, ঠিক। তৃতীয় সুপ্রিম কোর্ট মনিটরিং। সিবিআই ইনিশিয়াল যে এফআইআরটা আপনার চার্জশিটটা এলো, দ্যাট ওয়াজ अगेंस्ट ওয়ান সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এর থেকে বেশি আপনি কি চাইতে পারেন, কি বিচার চাইবেন আপনি? সিবিআই ইজ দেয়ার, সুপ্রিম কোর্ট ইজ দেয়ার, এর উপরে কিছু হয়? খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ কথা আপনি বলতে পারেন না কি এখানে বিচার হচ্ছে না। আপনি যা বলেছেন, অভিজ্ঞ মানুষ, রসজ্ঞ মানুষ বুঝে ফেলেছেন আপনি কি বলতে চাইছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে তাহলে মনদীপদা, আমরা 2026-এর আগেও এই উপনির্বাচনকে, আমি একবারও বলছি না এটা একটা লিটমাস টেস্ট, অ্যাসিড টেস্ট, এগুলো আমি বলছি না, উপনির্বাচন সর্বরদীয় বলছিলেন, সন্দীপাও বলছিলেন, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে যা অবস্থা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমন কোনো পার্টি নেই, আমাদের জানা কোনো পার্টি এখনো অবধি নেই, একদম নেই। মানে সেটা সিপিএমও নয়, কংগ্রেসও নয়, বিজেপিও নয়, কেউ পাশেই দাঁড়াতে পারবে না। এখন নতুন কোনো পার্টি আপও আসবে না এখানে রাজনৈতিক সমীকরণে, সুতরাং কোনো পার্টি নেই। এবার ভবিষ্যতে কে কি করে স্টার ফার করে ফেললো, কোনো একটা নতুন পার্টি করে ফেললো, সেটা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত, এবং 2026 তো খুব একটা বেশি দেরি নয়, এখনো পর্যন্ত তৃণমূল নিশ্চিন্ত, একদম নিশ্চিন্ত। বরং এইটাতে বরং আমরা কৃতজ্ঞতা জানাতে পারি যে আরো বেশি দুর্নীতির অভিযোগ আসছে না, আরো বেশি দুর্নীতি করছে না, মানে এই জায়গায় তো মানে স্বেচ্ছাচারিতা চূড়ান্ত করতে পারতো, আজকে একটা আমি চ্যানেলে ছিলাম, আমি একটা কথা শুনলাম, যেটা কোন সিপিএম কোন সিএম বলেন
এই যা পুলিশ অফিসাররা যা করছে তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন নিয়ে আসুন, আমি দেখব। ঠিক। কেউ বলে না। দেখুন আমাদের দেখতে হবে, আমাদের খালি আমরা অপোজ করবো বিকজ উই হ্যাভ টু অপোজ, এটা আলাদা কথা। কি উনি একদম মানে আপনি হচ্ছে এখন অ্যাবসলিউট পাওয়ার, আমি তারপরের লাইনটাই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই অ্যাবসলিউট পাওয়ার, হ্যাঁ, and because of our far sightedness। অবশ্যই যে কোনো রাজনীতিবিদদের স্বপ্ন এইরকম পরিস্থিতি যেখানে কোনো যোগ্য বিরোধী নেই। শুধু মন্দীপদা যেটা বললেন যে সিএম বলেছেন যে পুলিশের বিরুদ্ধে কথা থাকলে নিয়ে আসুন, এখন মানুষ কি করবে আমি তো বুঝতে পারছি না। কখনো দেখেছেন সিএম বলেছেন কলকাতার পুলিশ তারা রাফ অ্যান্ড টাফ, আবার এই মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের নিচুতলার কর্মীরা চুরি করছে, ঘুষ খাচ্ছে এবং তারা অযোগ্য, অক্ষম, তাদের বিরুদ্ধে কোনো কিছু হলে পড়ে তার ব্যবস্থা নাও। এখন কোন পুলিশের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী? রাজীব কুমার, বিনীত গোয়েল, ইন্দ্রাণী মুখার্জি, অভিষেক গুপ্তা তাদের পক্ষে? তাদের অন্যায়কে আঁচল দিয়ে ঢাকা দেওয়া, তারা অন্যায় করলে তাদের প্রাইজ পোস্ট দেওয়া, তাদের মানে প্রশাসনের সুন্দর ব্যবস্থায় একটা মানে খুন, প্রাতিষ্ঠানিক খুনকে ধামাচাপা দিয়ে দেওয়া, সেই পুলিশ ভালো পুলিশ? তখন পুলিশ খারাপ না, কিন্তু নিচু তলার যে পুলিশ কর্মীরা তাদের কাঁধে কিন্তু একদম মানে তারা ক্রিমিনাল, এইটা আখ্যা দিয়ে দিচ্ছেন। মানুষ কি করবে? সর্বদি আপনার তাৎপর্যপূর্ণ আপনার পর্যবেক্ষণ আমি আসছি প্রদীপ, আমি শুধু একবার চলে যাব। সর্বদি যে কথা বলেন অস্বীকার করতে পারি না, কিন্তু এই মুহূর্তে যা পশ্চিমবাংলায় রাজনৈতিক অবস্থায়, এতে বড় জোরে একটা সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে মিম হতে পারে। নির্বাচনে তো বোধহয় কোনো প্রতিফলন ঘটবে না এসবের। না দেখুন, নির্বাচনে কোনো এফেক্ট আসে না, মানে মিম হতে পারে। সর্বজিৎ যেটা বললেন আমি খালি তার উত্তরটা একটা খুবই লজিক্যাল ভাবে দেব। আজকে যদি সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে, then that is the prerogative of CBI and Supreme Court to raise objections against these police officers. How can we raise? কমিশনার ভুল করলো, ডিসি ভুল করলো, ওসি ভুল করলো, এটা কি আমাদের দেখার কথা? যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস থাকে কে দেখবে? আমরা কি করে বলতে পারি উনি 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 ভুল কাজ করেছেন? বলতে পারি না। উই ডোন্ট হ্যাভ এনি রাইট। এবারে যদি সুপ্রিম কোর্ট দেখছে, যদি সিবিআই দেখছে, সিবিআই যখন এখন একটা চার্জশিট দিয়ে দিল, তার উপরে আপনি কিছু বলতে পারেন? উই ক্যানট সে এনিথিং, উই হ্যাভ টু ফলো দ্য রুলস। রাজ্যে বিরোধী প্রায় শূন্য, বিরোধী নেই, বিরোধী ভোটার নেই এটা একবারও বলবো না, তৃণমূলের বিরুদ্ধে ভোট নেই এটাও বলবো না, কিন্তু রাজনীতিতে এখনো পর্যন্ত বাংলায় কোনো দল নেই যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে। সেটা 6টা উপনির্বাচনে পরিষ্কার। এবার বলতে পারেন উপনির্বাচনে কি পরিষ্কার হয়? না, হয় না, একেবারেই হয় না। সর্বরদি বলেছে, সন্দীপা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি, তাতে প্রদীপ্তর মুখের হাসি চওড়া থেকে চওড়াই হচ্ছে। প্রদীপ্ত না, তার মধ্যে একটা কথা খুব মনে হচ্ছে যে আমি কোন পথে চলি আর কোন কথা বলি, মানে সর্বদি আমার গানটা মনে করে দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন, তো আমি তো তোমার কথাতেই বলছি, আমি তো মুখ্যমন্ত্রীর কথা বলিনি এখনো, মানুষও তো আগে বলিনি, আমি বলি না। আমার আর একটা কেন মনে হচ্ছে এই কথাটা, যে তুমি বা সর্বদি কেউ শুভেন্দুদার কথা একটুও শুনলে না। আরে এই আজকের উপনির্বাচনের কোনো ভ্যালু নেই, এটা নিয়ে কোনো মিডিয়া ইয়েতে আসা উচিত না। শুভেন্দুদা বলছে আর দিদিরা শুনছে না, এ কি কথা? বাংলার গণমাধ্যমের একটা বড় অংশ যেখানে শুভেন্দুদার দ্বারা পরিচালিত, সেইখানে তুমি ব্যতিরেক হয়ে যাচ্ছ। তুমি প্রথম থেকে সেখানে তোমাকে লোকে তৃণমূলী বলে, আমি জানি না সেটা ঠিক কি ভুল। আবার সর্বরদি শুভেন্দুদার কথা শুনছে না। এখন ওদের তো 10টা মাথা রয়েছে না, রাবণের মতন। মানে একদিকে হচ্ছে কামিনী কাঞ্চন, একদিকে সুকান্ত দা, একদিকে অনুপম রায়, একদিকে সৌমিত্র, একদিকে হচ্ছে এখন প্রধান না কি নাম ওই পুরুলিয়ার ওই এমপি, তিনি হয়েছেন আবার চিঠিপিটি লেখেন খুব, তিনি, আবার সুকান্ত মজুমদার, আবার শুভেন্দু অধিকারী। মানে কোন পথে চলবো, কোন কথা বলবো বুঝতে পারছে না। তাই ন্যারেটিভ। আরে বাবা, তোমার হাতে ইডিআই, তোমার হাতে সিবিআই, তোমার হাতে এত কিছু। এই যে এরকম করে যখন শুভেন্দুদা প্রথম দলে গেল, বিজেপি দলে, এরকম করে করে সব জনমঞ্চে বলে বেরিয়েছিল আমার কাছে এই প্রমাণ আছে, আমার কাছে ওই প্রমাণ আছে। তোর কাছে তাহলে দাও না। 20 সালের ভিডিও উঠে যাওয়াটা কেউ ভুলে যায়নি। 20 সালের ভিডিও উঠে যাওয়া কেউ ভুলে যায়নি, প্রতিপক্ষে অনেক কথা বলতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে না, তোমাকে এখানে মনে করিয়ে দিই, সাংবাদিক হিসেবে তখনও ক্ষমতায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 2011
রাজারহাটে একেবারে রাস্তায় স্টেজ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গৌতম দেবের বিরুদ্ধে গৌতম ফাইল দেব দেখিয়েছিল দেখিয়েছিলেন। ছেঁড়া ছেঁড়া ফাইল, না ফাইল ছেঁড়া দেখিয়েছিলেন। ছেঁড়া ফাইল গৌতম না, দেব এগুলো দেখিয়েছিল, আগুনে রাজনীতিতে পোড়া পোড়া। চলে তখন কিন্তু তোমার রাজনীতিতে সাথে দাদা চলে। তুমি একটা তোমার আমার কাছে এখনো রেকর্ডিং আছে, তোমার বহু বিখ্যাত বিখ্যাত আমার কাছে রেকর্ডিং আছে, সময় বুঝে সব প্রকাশিত করবো। ধন্যবাদ তার জন্য। তোমার জন্য না, সেটা অন্যদের জন্য। আমি একটা ছোট্ট প্রকাশিত কিছুদিন আগেই করেছি, তুমি দেখেছো। হ্যাঁ, এরকম পোড়া পোড়া কাগজ 2011-র পরে কে দেখিয়েছিল সেটা মনে করাও। ফলে মুশকিল হচ্ছে কাগজ দেখানো আর ফাইল চুরি করা আর পুড়িয়ে দেওয়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে। সেই পুরানোর ইতিহাস যারা জানে তারা জানে। আমার বক্তব্য একটাখানে দাদা, আমাকে দেখাও মাদারিহাট, একটা উদাহরণ তুমি দিয়েছো, খুব টেকনিক্যালি কথা বলো। মাদারিহাটে এবং তার আলিপুরদুয়ারের যে বিজেপির সাংসদ ছিলেন বা তার আগে বিধায়ক ছিলেন, ঠিক কোন কোন কাজগুলো ওখানে করে গিয়েছেন, জাস্ট একটা। ওরা তো ভোটের সময় তোমার এখানে পরপর এসে বলে যেত কোন 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 কাজ করেছে। আমি বলছি জেতার পরে, এই যে পরপর পরপর জিতে এসছে, ঠিক কোন কোন উন্নয়ন কাজগুলো বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বা 25 কোটি টাকা যে সাংসদ উন্নয়ন তহবিল পেয়েছে, তার মধ্যে কিছু টাকা আটকে দিয়েছিল কেন্দ্র সরকার, বাকি টাকায় ঠিক কি কি কাজ করেছে যদি দেখাতে পারো ওখানে তাহলে কি প্রদীপ্ত তোমার মনে হচ্ছে এই পুরো ভোটটাই হচ্ছে উন্নয়নের জন্য? আমার একটা কথা খুব পরিষ্কার মনে হচ্ছে যে রাজনীতির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে কিভাবে আমি মানুষের কাছে থাকবো, কিভাবে মানুষের যে চাহিদাগুলো, অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ, সেই মূল্যগুলোকে অর্থাৎ চাহিদাগুলোকে আমি মানুষের কাছে পৌঁছে দেবো যথার্থভাবে, যেটা পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে কোনো তথ্য। আবাস দুর্নীতি বলছে, তো তুমি আবাস দুর্নীতির আবাসের যে ওয়েবসাইট আছে ওদের মন্ত্রকের, পঞ্চায়েত মন্ত্রকের, সেখানে দেখো পশ্চিমবঙ্গ থেকে পুরো এত বছরে মাত্র 57টা অভিযোগ ছিল, মাত্র 57টা। ওদের তথ্য, আমার তথ্য না, কেন্দ্রীয় সরকারের তথ্য। এত সেন্ট্রাল টিম এসছে, কিচ্ছু রিপোর্ট নেই। গেল পঞ্চায়েতের 100 দিনের টাকার দুর্নীতি, ওদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবঙ্গে সব থেকে কম ভুয়ো জব কার্ড, এবং সেটাও পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েছে। তৃতীয় নম্বর কথা, সব থেকে বেশি কথা হচ্ছে রেশন নিয়ে। রেশনের যে চাল, খাদ্যশস্য সব থেকে বেশি নষ্ট হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মানুষ খাদ্যশস্য পাচ্ছেন, তারপরেও যে বিভ্রান্তগুলো ছড়াচ্ছে, যে মিডিয়াগুলো ছড়াচ্ছে, সেটিং ওখানে, সেটিং এখানে, যে কোনো মতে একটা মহিলাকে হারানো যাচ্ছে না। নষ্ট হচ্ছে, এখানে চুরি হচ্ছে, কিন্তু না মানুষের কাছে পৌঁছাচ্ছে। তুমি ক্যামেরা নিয়ে পৌঁছে যাও না। আমি আবারও বলছি, মানুষ যে খাদ্যশস্য পাচ্ছে না, তুমি দেখাও, তুমি কটা দেখাতে পেরেছো? আমি বলিনি সেটা, আমি সেটাই বলছি, আমি প্রমাণ নিয়ে কথা। আমাদের চুরি হচ্ছে, উইট আর স্যাক্রাসামে ঋতব্রত বাবুর মতন কেউ পশ্চিমবঙ্গে এগিয়ে নেই, এটা সবাই জানে। ফলে ওইদিকে আমি খুব একটা ঢুকতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে বারে বারে তুমি ঘুঘু পাতো, কিন্তু আমি ফাঁদে পা দেবো কিনা সেটা আমার ব্যাপার। আমার বক্তব্য যে আমাদের যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যের কনটেক্সটে আমি বলতে পারি তুমি সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়ায় কত টাকা দিয়েছো, ইনভেস্ট করেছো, দেখো, হিসাব করো। সন্দীপ আমার থেকে ভালো বলে এই জায়গাগুলো। বিজেপি টোটাল যে খরচা সোশ্যাল মিডিয়া এবং নর্মাল মিডিয়ায় হয়েছে, বিজেপি প্রায় 90% সেখানে খরচা করে টোটাল খরচের। বাকি 7%-এর কাছাকাছি ওরা করে, আমরা 3%-এর কাছাকাছি করি, এরকম একটা ব্যাপার আছে। তার মানে আমার মানুষের কাছে পৌঁছানোর জন্য ওদের মূল রাস্তা সদস্যতা অভিযান। একজন, আমি জানি না সর্বরিধি কটা আধার কার্ড ব্যবহার করেছেন, মানে সরি কটা আধার কার্ডের জন্য, মানে কটা সিমের জন্য কভার গেছেন আমি জানি না, একজন 5-7টা করে সিম তুলে নিচ্ছে। সদস্যতা অভিযান মানে বাংলা ভাষা যেমন নতুন করে শিখছি, হিন্দুত্ব মুসলিম যেরকম নতুন করে শিখছি, তেমন আবার নতুন করে দেখছি সদস্যতা অভিযানও করতে হবে। আরে 2,38,00,000 ভোট যদি তোমার থেকেই থাকে, তা মানুষের কাছে গেলেই তো হবে, তোমাকে একটা 5-7টা সিম তুলতে হচ্ছে কেন? বলে এরা মানুষের পাশে নেই, এরা মানুষের সঙ্গে নেই, এরা কেন্দ্র সরকারের টাকায়, মানুষের টাকায় সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ায় মানুষের সঙ্গে। অবশ্যই আমি সন্দীপা, আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু বিরতির আগে আমি এই পর্বে বলবো, তাহলে কোন মডেলে মনে হচ্ছে শাসকের জয় এখানে সন্দীপা? না, ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতির ছাত্রী হিসেবে অনেক কিছুই জানি না, জানার চেষ্টা করছি এবং যে কথাটা প্রদীপ্তদা বললেন এই মুহূর্তে, যে পঞ্চায়েত নিয়ে, তো পঞ্চায়েত নিয়ে 4খানা পঞ্চায়েতকে কিন্তু শোকজ করা হয়েছিল 10 কোটি টাকার। হ্যাঁ, তো প্রদীপ্ত দ্বারা বলে, তৃণমূল বলে কি সুন্দর একটা ন্যারেটিভ যে কোনো কিছু পায়নি, দেখুন ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, দেখুন এটা অন রেকর্ড আছে, বিধানসভায় আছে। ওই যে 10 কোটি টাকাটা চুপি চুপি যে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকে, এইটা কিন্তু বলে না, এই জায়গাটা গ্যাপ দিয়ে যায়। এইখানে হচ্ছে তৃণমূলের চালাকিটা, এবং এই চালাকিটাকে আমরা বলছি, আমরা ব্যর্থ বিরোধীরা মানুষের কাছে অবধি পৌঁছে দিতে। আমরা বলছি তো, আমি দেখুন বিজেপি এবং জাতীয় কংগ্রেস
আমরা কিন্তু ন্যাশনাল পার্টি, আমি আবারও বলছি, বিজেপির একটা সংগঠন আছে আরএসএস, কংগ্রেসের কোনো সংগঠন নেই, কংগ্রেস কিন্তু মাস বেসড পার্টি, এবং তৃণমূলের যেটা আছে ওই চারখানা খুঁটি, যেটা বলেছিলাম ওই চারখানা খুঁটি, ওই চারখানা খুঁটিকে ওরা সংগঠন বানিয়ে নিয়েছে, ওই মেশিনারিটাকে বানিয়ে নিয়েছে। আর যেটা আছে আমরা যেটা বলছি বারবার সেটিং ঘোট আমরা কেন বলবো না? মাননীয়াকে ধন্যবাদ জানাই, মাননীয়া সিবিআই জন্য বলে দিয়েছেন, গত 13 বছরে বলেননি, আরজি কর নিয়ে বলেছেন, খুব ভালো কথা। মাননীয়া বলেছেন সিবিআই কে সঁপে দিতে, তার কিছুদিনের মাথায় অনুব্রত মণ্ডলকে জামিন দিয়ে দিল। কিসের ভিত্তিতে? সিবিআই এর কাছে নাকি ট্রান্সলেটর নেই, বাংলা ট্রান্সলেটর নেই, হিন্দি ট্রান্সলেটর নেই, মানে অভূতপূর্ব একটা লেনদেনের ব্যাপার চলে আসছে। আমি বলেছিলাম যে আর্টিস্টিক একটা ম্যাটার চলছে। অবশ্যই আমি এবং এখানে যদি সন্দীপকে একটা মনে করাবো, তার মানে কি না, ট্রান্সলেটর বাইরে করে সিবিআই এটা আমি সেটাই বলছি, সর্বরোধী ছিল, দরকার সর্বরোধী গিয়ে ট্রান্সলেট করে আসতে। কোলগেট থেকে শুরু করে অলিম্পিক থেকে শুরু করে আরো অন্যান্য যে 2G স্পেকট্রাম বলো বা গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোরে, সবকটাই কি ট্রান্সলেটর পাওয়া যায়নি? আমি জানি না। মুশকিল হচ্ছে একটা ক্ষেত্রে ওরা একরকম বলবে, আর একটা বিরোধীদের ক্ষেত্রে আর এক রকম বলবে। আমি এসব নিয়ে বিতর্ক করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে বলেনি যে ট্রান্সলেটর পাইনি সিবিআই, সেজন্য কথার কথা প্রতীকী কথা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। আমি প্রদীপ্ত, আমি ফিরে আসছি একটা বিরতি নিয়ে। অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। অনুব্রত বাবুর বিরুদ্ধে যে অভিযোগ, তাতে ট্রান্সলেটরই খুঁজে পেল না সিবিআই, পাবে কি করে? অনেকে বলছেন সবুজ সংকেত পায়নি, যে সবুজ সংকেত পায়নি বলে এই রাজ্যের প্রধান বিরোধী দল পতাকা নিয়ে নবান্ন অভিযান করতে পারেনি। সবুজ সংকেত পায়নি বলে আপনারা সবাই জানেন ভবানীপুরে উপনির্বাচনে নজিরবিহীনভাবে আমলা চিঠি লিখল, তার নিয়ে কোনো তদন্ত হলো না। আপনারা জানেন যে পার্ক স্ট্রিটে চ্যাংদোলা করে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হলো, তা নিয়ে পরবর্তীকালে আর কেন্দ্রীয় সরকার এগোলো না, কারণ সবুজ সংকেত পাওয়া যায়নি। তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধীকে সিপিএম, কংগ্রেস, বিজেপি এরা যদি বিরোধিতা না করে, তাহলে বিরোধিতা করার জন্য কি নতুন কোনো পার্টি দরকার? সেক্ষেত্রে আম আদমির মতো পার্টি আসতে পারছে না, তার কারণ তাদেরও জাতীয় রাজনীতির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। তাহলে কি আমাদের এর রাজ্যে এক নায়কতন্ত্রই চলবে এবং একটাই পার্টি থাকবে, বাদবাকি পার্টিগুলো শুধুমাত্র সংসদীয় রাজনীতিতে অলংকার হিসেবেই থাকবে? এই মুহূর্তে আপনারা সবাই জানেন মহারাষ্ট্রে গেরুয়া ঝড় অব্যাহত, অন্যদিকে ঝাড়খণ্ডে ধরেই নেওয়া যায় যে ইন্ডিয়া জোটের জয় জয়কার। অন্যদিকে রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসকের মুখের হাসি আরও চওড়া হয়েছে। 6টি আসনে তারা জিতেছেন, ভোটের মার্জিনও কোথাও কোথাও বেড়েছে। অন্যদিকে বিভিন্ন বিরোধীরা, তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে কার জামানত বাজেয়াপ্ত হয়, কার না হয়। যেমন ধরুন তালডাংরা কেন্দ্র, সেখানে 33,856 ভোটে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জিতেছেন। ঠিক সেই কেন্দ্রে সিপিএম 19,000 ভোট পেয়েছে আর কংগ্রেস পেয়েছে 2,800 ভোট। সুতরাং বুঝতেই পাচ্ছেন তীব্র লড়াই চলছে সিপিএম, কংগ্রেস, অন্যান্য দলগুলোর মধ্যে কে কার জামানত ধরে রাখতে পারবেন। যেমন ধরুন মেদিনীপুর, একসময় বামেদের দুর্গ, সেখানে লাল ছাড়া কিছু দেখা যেত না। সেখানে কি অবস্থা সিপিএমের? সেখানে মেদিনীপুর কেন্দ্রে 33,190 ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সিপিএম সেখানে 11,000 ভোট পেয়েছে আর কংগ্রেস সেখানে ভোট পেয়েছে এখনো পর্যন্ত 3,900। সেখানেও তীব্র লড়াই চলছে বিরোধীদের মধ্যে, কার জামানত বাজেয়াপ্ত হয়, কে দ্বিতীয় হয়, কে তৃতীয় হয়, কেউ চতুর্থ, কে পঞ্চম হয়। সুতরাং এই রাজ্যে বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করছে। অনেকে বলছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে কোনোদিনও হাঁটানো যাবে না যদি না বিরোধী ভোট এইভাবে ভাগ হয়। কিন্তু নো ভোট টু বিজেপির মতো, নো ভোট টু টিএমসি এই রাজ্যে কি আদৌ সম্ভব? কি বলবেন মনদীপ মিশ্রা? না, পসিবল নয়। দেখুন, আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে কি, যেটা আমরা বলি কি পলিটিক্সে যাকে বলা হয় কি আলটিমেট ইজ দ্য ভোটার, কিন্তু তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। আজকে যেটা বেঙ্গলে আমরা যেটা দেখছি কি কংগ্রেস একদম যাকে বলা হয় জিরো হয়ে গেছিলো, সিপিএম জিরো হয়ে গেছিলো, এটা কোনো একটা ভালো যাকে বলা হয় একটা কনসেপ্ট ছিল না। কিন্তু উই আর হেডিং ফর আ টুইন পার্টি, যাকে বলা হয় বাইপোলার পলিটিক্স। এটা আপনাকে বুঝতে হবে অন দ্য ন্যাশনাল লেভেল, অন দ্য স্টেট লেভেল। কিন্তু যেখানে আমরা তৃণমূলের যে কথা আজকে বলছি, তৃণমূল 6-0 যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কি বিজেপি এই রিসেন্ট যাদের ওদের যে
পলিসিগুলো ছিল সেটা কমপ্লিট ফেলিয়ার। আমি একটা কারণ বলছি আপনাকে, আমি লোকসভা ইলেকশনে দেখলাম বিজেপিকে তাদের ওয়ার্কার ছিল না। কারণটা জানতে চেষ্টা করলাম, ওরা বলল কি যখন আমরা অ্যাসেম্বলি ইলেকশনে যখন আমরা কাজ করেছিলাম তারপরে আমাদের উপরে যখন কহর বর্পে ছিল কেউ আমাদের সঙ্গে দাঁড়ায়নি। দিস ওয়াজ আ স্টেটমেন্ট অফ আ ভেরি ভেরি যাকে বলা আর্ডেন্ট ওয়ার্কার। ওরা বললো স্যার আমরা কতদিন বাড়ি ছাড়া ছিলাম, কেউ আমাদের সঙ্গে দাঁড়ায়নি, কেউ আমরা ফোন করতাম ওরা ফোন তুলছো না। একদম আমি অন রেকর্ড বলছি বিফোর ক্যামেরা। এই যে কারণটা ওদের যে যাকে বলা হয় একদম গ্রাউন্ড লেভেল ফোর্সটাকে ডিট্যাচ করে দিয়েছে। সেই একটা কারণ, একটা 6-0 হয়েছে। আমি বলছি সেই কারণ, দেয়ার আর নো ওয়ার্কার্স, খালি লিডার্স, অনলি লিডার্স। দ্বিতীয় যেটা, আমাদের যে বিজেপির যে আমাদের শীর্ষ নেতা উনি কি কমপ্লিট বিজেপি? হি ইজ আ প্যারাট্রুপিং লিডার ফ্রম তৃণমূল কংগ্রেস। কি তার মানে কি বিজেপির কাছে নেতৃত্ব নেই? এটা একটা বড় প্রশ্ন। আপনি আউট অফ 294 কত তৃণমূল থেকে এসে যারা বিজেপির টিকিট পেয়েছিল আপনি বলুন আমাকে, কাউন্ট বলুন। পলিসি যেটা আমরা বুঝতে পারছি, there is a understanding, I may be wrong also, complete understanding যেখানে বিজেপি is not very serious about wresting Bengal from তৃণমূল। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাইছি, তৃণমূল is a right choice or a wrong choice is not the question. আমরা জানতাম রাজনীতিতে একটা পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন থাকে এবং সেই পার্টিগুলো তাদের রাজনৈতিক দর্শনের মাধ্যমে তারা সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করে যে আমরা তোমাদের জন্য এই কাজটা দেখাবো, এবং তারা একটা স্বপ্ন দেখায় মানুষকে যে এটা আমার তাত্ত্বিক দিক। আমি এই কমিউনিস্টদের একটা স্বপ্ন আছে, স্লোগান আছে, দর্শন আছে, ভারতীয় জনতা পার্টির একটা দর্শন আছে, স্লোগান আছে, এবং অবশ্যই জাতীয় কংগ্রেস যে যতই তাকে প্ল্যাটফর্ম বলুক তারও একটা সর্বদায় থেকে শুরু করে গান্ধীর বিভিন্ন লেখা থেকে শুরু করে তাদের ইতিহাস থেকে শুরু করে তাদের একটা রাজনৈতিক দর্শন আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই সব দর্শন বা এই সমস্ত বই কেতাবি নয়। এই রাজ্যে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এইসব রাজনৈতিক দর্শন আসল নয়। মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এইসব বই ফই দর্শন এখানে চলে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছে, সেনাপতি দেখছে, তরুণ ঝকঝকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ এখানে টাকা পেয়ে যাচ্ছে, উন্নয়নের টাকা পেয়ে যাচ্ছে, মানুষ গিয়ে ভোট দিচ্ছে। বাদ বাকি আমি মেশিনারির কথাতে যাচ্ছি না এখন। কোথাও কি তাহলে মনে হয় মানে পশ্চিমবাংলায় রাজনৈতিক দর্শনের আর কোনো দাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনৈতিক দর্শন, উনি তো নিজেই একটা বিশ্বাস ব্যবস্থা, এবং সেটাই তো প্রমাণ হচ্ছে বারবার। আজকে কংগ্রেসের থেকে বেরিয়ে এসছে বলে এত অভিযোগ কংগ্রেস করে, কংগ্রেস নোটার সঙ্গে লড়াই করছে। আপনি বলছেন তাহলে মার্কস বা গান্ধীর মতো বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশ্বাস ব্যবস্থা। রামচন্দ্র গুহ 2013 সালে লিখে দিয়েছেন যে প্রকৃত বামপন্থার যদি আদর্শ কেউ একটা প্রতিরূপ হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা বারংবার বলে দিয়েছেন। বিশ্বের বিখ্যাত তাবর ইতিহাসটা যারা পড়াশোনা করে তারা জানেন যে তার জীবন চলনটাই একটা আদর্শের জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য। সে বাপ করুক, ব্যামা করুক, বামা করুক, যা খুশি করতেই পারে, সেটা গ্রহণযোগ্য। এক। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের আদর্শ খুব স্বাভাবিক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে কোনো মূল্যে হোক, ঝড় জল বৃষ্টি, মানুষের পাশে থাকো, মানুষের পরিষেবা দাও এবং দেশের সঙ্গে থাকো, জাতীয়তাবোধের সঙ্গে থাকো। এইগুলো আমাদের আদর্শ। এই আদর্শে আমরা দীক্ষিত হয়েছি, এর বাইরে আমরা কিছু সত্যিই ভাবি না। আমরা যদি ভাবতাম তাহলে তুমি যে আদর্শগুলোর কথা বললে, কিরকম আদর্শ বিচ্যুতি ঘরে দেখো তো। হাত ধরলো সিপিএম কবে? আমি পুরনো 75, 77, 79, 83, 91 কিচ্ছু ধরবো না, আমি শেষটা ধরে দিচ্ছি, সেটা হচ্ছে 2007-08। তার আগে যে ভোট হলো কংগ্রেসের হাত ধরলো সিপিএম। সোমনাথ চট্টোপাধ্যায় বিদগ্ধ লিডার, তিনি হলেন আমাদের স্পিকার। 1-2-3 ট্রিটি আনলো। সিটিবিটি ভারত সাইন করেনি, এনপিটি ভারত সাইন করেনি, তা সত্ত্বেও 1-2-3 ট্রিটি এলো। কেন? ভারতকে পারমাণবিক শক্তি দেবে, দুর্বল প্রধানমন্ত্রীকে দেবে, যা আজ অব্দি সবল প্রধানমন্ত্রী পারেননি। মনমোহন সিং এমন একটা চুক্তি করলেন যে ভারতে আজকে সব দিকে আলোয় আলো হচ্ছে, আর ওখানে নরেন্দ্র মোদীর রেল স্টেশনে ছবি থাকছে, বলে সেলফি তোলো, পুরো গ্রামে গ্রামে আমি ছবি পাঠিয়ে দিয়েছি, আলো পাঠিয়ে দিয়েছি। আসলে তো করেছে দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সেই সময় জাতীয়তাবাদের নামে, সেই সময় সার্বভৌমিকতার নামে যেহেতু আমেরিকার সঙ্গে চুক্তি করেছে, সোমনাথ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করে তারা এদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে দিল, একদম বিচ্ছেদ করে দিল। করে দিয়ে কি করলো আখেরে? বিজেপির হাত শক্ত করলো নাকি? শেষে ওরা এসপির হাত ধরে নিজেদের তকত্তা বাঁচিয়ে নিল এবং পরবর্তী ভোটেও জিতে গেল। আদর্শ বিচ্যুতি এক, আদর্শ বিচ্যুতি দুই। এরা কংগ্রেস আমাদের সঙ্গে জোটে ছিল, তারপর নানান বিতর্ক হলো। সেই সময় কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে যারপন্নাই বলেছে, আজ অব্দি তারা বলেছে কত হাজার হাজার কর্মী মেরেছে। বুদ্ধদেব বাবু নিজে বিধানসভায় একটা তথ্য দিয়েছিলেন, সেই নিয়ে বামফ্রন্টের মধ্যেই নানা সরকার হয়েছে। আমার শুধু বক্তব্য হচ্ছে কংগ্রেসকে, সত্যি তুমি যেটা বললে, কংগ্রেসকে ওরা ব্যবহার করেছে। ওরা তো প্যারাসাইট, মানে সিপিএম এর এখানে কেউ নেই, আমি সেটা বলা উচিত সেটাই বলছি না। সিপিএম একটা প্যারাসাইটের ভূমিকা পালন করেছে কংগ্রেসকে ব্যাপারে। কিন্তু কংগ্রেসের এই যে দেখো অধীর চৌধুরী মঞ্চে বক্তব্য রাখছেন, আমি শেষ করে দিই, সন্দীপার কাছে যেতেই হবে। শেষ করে দিই, কংগ্রেস বা কংগ্রেস যদি এরকমই হয়, আমি শেষ করে দিই, প্যারাসাইটই হয়, আপনাদের এত চক্ষুশূল হয় কেন? আমাদের চক্ষুশূল কংগ্রেস কোথায়? কংগ্রেস আমাদের চক্ষুশূল নয় তো, চক্ষুশূল হচ্ছে কংগ্রেসের বিভিন্ন নেতারা। তাদের মধ্যে মল্লিকার্জুন খাড়গে কি বলবেন, বা আর একজন কে কি বলবেন, আর অধীর কি বলবেন? সন্দীপার মানে সন্দীপার এই প্রশ্নের উত্তরে সন্দীপাই বলবে। আমি জাস্ট একটা লাইন প্রদীপ্তকে বলা, সেটা হচ্ছে যে নির্মল মাঝি বলেছিলেন মা শারদা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর প্রদীপ্ত বলল মমতাই আদর্শ। এখন কথা হচ্ছে যে অটোগ্রাফ সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি যে চরিত্র করেছিলেন বলেছিলেন আমি ইন্ডাস্ট্রি। তো এরকম বিষয়। এখন কথা হচ্ছে যে যে কংগ্রেস নিয়ে এত কথা বলছে, বাইরন বিশ্বাস একজন বিধায়ক হয়েছিল কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের কি প্রয়োজন পড়েছিল, কোন সে ভয়, আরে কোন সে ভয় যে তোমাদের মতন তো একদম কম বলেছে সিআর সাইকোসিস। না না সন্দীপ আরে তো শুভেন্দুকে আনতে হবে, ওকে আনবো কেন? শুভেন্দুকে আনতে হবে, সিআর সাইকোসিস। সন্দীপা বলুন। না, বলতে চাইছি কংগ্রেস খুব খারাপ, আমাদের হাত ধরেছে। কংগ্রেস খারাপ না, কংগ্রেসকে আমি সেনা ও যদি ভুল বলে থাকে, আমি বলছি কংগ্রেসকে খারাপ বলিনি, কংগ্রেস বেসিক্যালি ভালো, কংগ্রেসকে ব্যবহার করা হচ্ছে, কংগ্রেস সেটা বুঝতে পারছে না। আচ্ছা বলুক, এবার বলুক। কংগ্রেস একদম আদর্শ শিশু, মানে নাক টিপলে দুধ বেরোবে, একদম বাচ্চা, কিচ্ছু বুঝতে পারে না, এখনো ফিট করে দিতে হয়, সেটা সিপিএম করছে। আচ্ছা, 34 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়েছে, বাংলার মানুষ বদলা নয় বদল চাই করে এসছে, বলছি সব মেনে নিলাম। তাপস চ্যাটার্জি কোন গান্ধীবাদের ফসল আমি জানি না, রেজ্জাক মোল্লা, তারপরে আসছে কমল গুহর ছেলে উদয়ন গুহ, যার এগেইনস্টে এই খোদ মাননীয় দল আর ব্যক্তির পার্থক্য যদি সন্দীপা না বোঝে, আমি বলছি তোমাকে, শুধু বলছি দল আর ব্যক্তির পার্থক্যটা বুঝো। গুড জেস্টার এট অল, আমি জেস্টারের কথা বলছি না, আমি ইনফরমেশন কারেক্ট করছি। আমার ইনফরমেশন কারেক্ট করতে হবে না, আমারটা আমাকে বলতে দিন, আপনি তারপর বলুন। আমার কথা হচ্ছে সেখানে এই নির্মল মাঝির মা শারদা, তারপরে দিদি ইন্ডাস্ট্রি, বাংলার স্বঘোষিত গর্ব, তারপরে প্রদীপ্ত বাবুর আদর্শ, হোয়াটএভার, তো উনি নিজে একটা কমিশন গঠন করেছিলেন সেই শস্য বীজ কেলেঙ্কারির জন্য, পশ্চিম বাংলার সবচেয়ে বড় শস্য বীজ কেলেঙ্কারি, যার নায়ক, সেই কেলেঙ্কারির নায়ক হচ্ছে উদয়ন গুহ। উদয়ন গুহ জয়েন করে গেলেন সেই মা শারদার টিমে। তারপর আপনি গুগলে সার্চ করুন, আপনি সেই কমিশনের কথা কেন ঠিকানাও পাবেন না। আমরা তো বলছি, হ্যাঁ আমরা বলছি বামফ্রন্ট আমলে যেভাবে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে, না হলে একটা সাইবাড়ি হতো না, নেতাই হতো না, ইত্যাদি ইত্যাদি হতো না। এই মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন উনি ক্ষমতায় এলে এক একটা ফাইল খুলবেন। আজকে 13 বছর হয়ে গেল সেই 21শে জুলাইকে ইন্ডাস্ট্রি মানে 21শে জুলাইকে একটা বিশাল বড় শিল্পের আকার দিয়ে দিয়েছে। সেখানে শুধু পেশির আস্ফালন হয়, সেখানে শুধুমাত্র ওই ক্ষমতার আস্ফালন দেখা যায়। এই মনীষ গুপ্তকে পাশে বসিয়ে সেই মঞ্চ আলোকিত করছেন এই মাননীয় মমতা ব্যানার্জি। আজ অব্দি একটা ফাইল খুললো না কেন? সেই নেতাই সাইবাড়ি 21শে জুলাই কোথায় গেল, যে 21শে জুলাইয়ের নাম ভাঙিয়ে মোচ্ছব চলে? তার মানে কি কংগ্রেসের বিরুদ্ধে জায়গাগুলো, আমি ঠিক বলেছি, কংগ্রেস যখন ক্ষমতা থেকে গেল তখন 7খানা কমিশন বসেছিল, ঠিক একইভাবে বামফ্রন্ট কমিশন বসিয়েছিল। আবার এত কংগ্রেস কর্মী মারা গেল, কেন্দ্রের হাতে তখন সিবিআই, ইডি সবই আছে, তখন তো কংগ্রেস কোনো ভূমিকা নিয়েছে বলে আমার জানা নেই। মুশকিল হচ্ছে অভিযোগের জায়গায় থাকে, প্রমাণ লোপাটের জায়গায় থাকে। এই যে এবার জেস্টারকে নষ্ট করছে, আমি তো ইনফরমেশন দিচ্ছি। কংগ্রেস কেন নেয়নি?
মমতা ব্যানার্জি তখন কংগ্রেসের সাথে ছিলেন এখানে এই রাজ্যের মধ্যে, উনি কেন নেননি? তারপরে এত আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, কিন্তু সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতা ছিলেন না। ডিফারেন্স, তৃণমূল তো পার্টি উইথ ডিফারেন্স। ওটা পার্টি, ওটা বিজেপি, আপ তৃণমূল না। আমি বলছি যে আমি যেটা বলছি, সন্দীপ একটু শোনো, ধৈর্য রাখো। আমি যেটা বলছি যে তৃণমূলকে আলাদা করি না, তো কেন করব আলাদা? লোক যে কংগ্রেসের মারা গেল, যাহা বিজেপি তাহাই তৃণমূল। মুকুল রায়কে তোমাদের হাত ধরতে হচ্ছে, তাহলে তোমরা কার হাত ধরবে? অধীর চৌধুরীর হাত ধরবে না বর্তমান? একটা কথা বলেন, বিজেপির এত কর্মী মারা গেছে, যাহা বিজেপি তাহাই তৃণমূল। বিশ্বাসঘাতকতা দেখুন, বাংলার মানুষের সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। এবং এই সিএ এনআরসি নিয়ে সারা দেশ যখন উত্তাল, তখন পার্লামেন্টে ভোটাভুটির সেশন, সেখানে 9 জন এমপিকে অ্যাবসকন রেখে বাকিরা তো ছিলেন, কেউ কারোর ব্যক্তিগত কাজে যদি নাই থাকে, কংগ্রেসের কতজন ছিল? 9 জনকে এবং 11টা ভোটে বাইরে ক্যাকাচেছি। তার থেকেও বড় বিশ্বাসঘাতকতার জায়গাটা আসছি, এনআরসি সি এর প্রথম ধাপ এনপিআর, গোটা দেশের মানুষকে বোঝাতে পারলো না। রাজস্থান বলুন, কেরালা এত কংগ্রেস কর্মী মারা যাওয়ার পরেও বাম সরকার হাত ধরলো। চিৎকার করার মতো পত্রপাঠ বিদায় দিয়ে দেয় যে আমরা এনপিআর করাবো না। এই রাজ্য পশ্চিমবঙ্গ মাননীয় সরকার এনপিআর করিয়ে কেন্দ্রকে পাঠায়, কেন্দ্র শংসাপত্র পাঠায়, মোদির সরকার শংসাপত্র পাঠায়। আপনাদেরকে দেওয়া হয়নি যেরকম ভাবে 10 কোটি টাকা কেন্দ্রকে দিতে হয়েছে, তোমার কাছে যাও না, ওটা তো দুর্নীতি না, দুর্নীতি কংগ্রেস বলছে বামপন্থা চাপা নিতে পারছে না। প্রদীপ্ত, আমরা আলোচনাটা যেভাবে করছি 2026-এ তৃণমূল কংগ্রেস এই রকমই কি স্কোরবোর্ড থাকবে? সব 0-0 শুধু শাসকের স্কোরবোর্ডে সংখ্যা থাকবে, তারপরে হবে নাকি অন্য কিছু হবে? একটা পরিষ্কার আজকের আলোচনাতে যে না, মানুষ এখন হয়তো রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক চিন্তা ভাবনা শুনছে না, মানুষ কাজ দেখতে চাইছে। যে কথা প্রদীপ্ত বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, হ্যাঁ, মানুষের পাশে আছে তো তৃণমূল, মানুষের পাশে আছে, তোলাবাজি করার জন্য, কাটবাজি নেওয়ার জন্য কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কথায় কথায় যারা সিপিএম কে এবং কংগ্রেসে কটাক্ষ করে, সিপিএম এর বিভিন্ন ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা এখন তৃণমূল কংগ্রেসে। অর্থাৎ রাজনীতিতে, ইংরেজিতে একটা কথা আছে, যুদ্ধে এবং প্রেমে অন্যায় বলে কিছু হয় না, রাজনীতিতেও সে বলে কিছু নেই। তার মানে আজকে আলোচনা, এখনো পর্যন্ত আলোচনা যতটুকু এগিয়েছে, যে রাজনৈতিক মতাদর্শ এবং যুদ্ধের ক্ষেত্রে কৌশলটাই আসল, ন্যায় অন্যায় বলে কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমি এবার যেহেতু প্রদীপ্ত এবং সন্দীপা বলেছেন, আমি সর্বরিদি দেখুন, এটা বলতে আমার খুব বাজে লাগছে, কিন্তু খোলাখুলি বলছি যে সংখ্যালঘু মানুষ তো ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, এরকমটা তো নজির এই রাজ্যে এখনো অবধি গড়ে ওঠেনি, এটা আপনিও অস্বীকার করতে পারবেন না। তার কারণে আপনারা বেশ কিছু শতাংশ পিছিয়ে থেকে ভোটের বাক্সে লড়াই শুরু করেন। এবং এটাও ঠিক কথা, ভারতীয় জনতা পার্টি হিন্দু বাঙালির জন্য যে খুব কথা বলছে তাও নয়। তাহলে 2026-এ আর তো কোনো পথই নেই, প্রধান বিরোধী দল হিসেবে কোনো পথ নেই। না, আমি বলছি একটা কথা, শুরুতে জাস্ট একটা লাইন বলবো, সন্দীপার জন্য বলবো। সন্দীপা বললো বটে যে বিজেপি আর তৃণমূলকে এক করে, আমি জাস্ট 2000 আমি সেটা বলছি না, আমি বলছি এই কথাটা এই জন্য বলা উচিত নয়। কেন 2021 সালে না এতগুলো মানুষ রাজভবনে বিজেপি করার জন্য খুন হয়েছে। 2021 সালে যখন আমাদের যুব নেতা অভিজিৎ সরকারকে একেবারে মানে তার মায়ের সামনে পাথর দিয়ে থেতলিয়ে মারা হয়েছিল, আমাদের হালি শহরের সৈকত ভাওয়াল, তাকে যেভাবে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল শুধু বিজেপি করার অপরাধে, আজকে বলা যায় না এই কথাটা যে বিজেপি আর তৃণমূল এক। এই কথাটা রাজনৈতিক ছাত্রছাত্রী হিসেবে আমাদের এটা বলা একদম অগণতান্ত্রিক মনে করে। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা, ভেতরে ভেতরে শেকড়টা ওই নাগপুরে গিয়ে জড়িয়ে গেছে, যেটা আমার কথা
সেটা হচ্ছে তৃণমূলের একটা ভয়ঙ্কর ফিয়ার সাইকোসিস তৈরি করা। দেখুন, ভোট দিতে মানুষ যেতে পারছে না, হয় ভয়ে, তা নাহলে বিরক্তিতে। এই যে অবস্থানটা, এটা তৃণমূলের তৈরি করা অবস্থান, এটাকে কোনো মতে অস্বীকার করা যাবে না। শিক্ষিত ভদ্র মানুষরা দূর কি যাব, ভোট দিতে গিয়ে তো আমরা কি ভুলে গেছি নাকি কর্পোরেশন ইলেকশনে এই তো ঘরের দুয়ারে নিউ টাউন রাজারহাট, ঘরের দুয়ারে হয়েছিল, ভুলে গেছি না? না, পঞ্চায়েত তো তবু গ্রামে, আমি বলছি শহরের বুকে নিউ টাউন রাজারহাট। হ্যাঁ, এক্স্যাক্টলি নিউ টাউন। হ্যাঁ, তো আমরা তো এগুলো দেখেছি। ফলে একটা আবর্ত তৈরি করেছে। এই যে যারা বলছে না, যারা এই যে আমার পাশে বসে মমতা ব্যানার্জি আদর্শ, এটা যারা বলছেন, সেই আদর্শকে যারা নির্মাণ করেন, শৌকত মোল্লা, শাহজাহান, আরাবুল, মুদাস্সার, তারপরে হচ্ছে সেলিম, জাহাঙ্গীর, জেসিপি, এরাই আদর্শকে তৈরি করে। ফলে দেখুন, রাজনৈতিক লড়াই হবে একদম একজন কার্যকর্তার সঙ্গে একজন ক্যাডারের হতে পারে, একজন কার্যকর্তার সঙ্গে একজন কর্মীর হতে পারে। রাজনৈতিক লড়াই গুন্ডাদের সাথে হতে পারে না কখনো। তাই যখন মাননীয় মুখ্যমন্ত্রী শৌকত মোল্লাকে বলে, এই তুই তো বোম বানাস, অথচ সে একজন বিধায়ক, এই লড়াইটা অসম লড়াই। তাই এই লড়াইটা, এই ফিয়ার সাইকোসিসটা সর্বোপরি আমি বলি, আমাদের বাংলার ঐতিহ্য অনুযায়ী বিধায়করা বোম বাঁধবে এটাই শ্রেয়। মানে বিধায়করা বোম যদি বাঁধতে না পারে, বাংলার যে এখনো পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন, এখানে সেটা ত্রুটি হিসেবে ধরা হয়। এবং তার সাথে শুধু সেটা না, আরেকটা জিনিস অ্যাড করে দেই, যে ভাতার কথাটা বারবার উঠে আসছে, লক্ষ্মীর ভান্ডার। যেমন সীতায়ের যিনি জিতেছেন, কি নাম ওনার, সঙ্গীতা রায়, উনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, লক্ষ্মীর ভান্ডারের জন্য হয়েছে। এবার ভাবুন, মানুষ, আমরা বলছি ঠিকই ভাতা ইয়ে হয়ে গেছে, কিন্তু মানুষের কাছে, ঘরের ছেলেটার মেয়েটার কাছে যখন চাকরিটা নেই, তখন একজন প্রান্তিক মানুষ এই 1000-2000 টাকার ভাতা দিয়ে কিন্তু অনেক কিছু মাসিক অনেক কিছু করতে পারেন, উনি অনেক কিছু প্ল্যান করতে পারেন। তো মানুষকে তো এইভাবে ভাতা নির্ভর করে দেওয়া হচ্ছে, যেখানে আমরা বলছি ভাতা দিন, যারা ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে দিন, যে ক্যাটাগরি পাওয়ার যোগ্য তাদেরকে দিন, সেটা না দিয়ে একদম মানে কালেকটিভ ওয়েতে সেটা করে যাচ্ছে। কিন্তু যেখানে রুজি রোজগার, জীবন জীবিকার প্রশ্ন আসছে, চাকরির প্রশ্ন আসছে, সেটা কিন্তু দিচ্ছে না। আচ্ছা, আবার ঠিক একই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা, আমি যেহেতু দক্ষিণ 24 পরগনায় রাজনীতি করি, দক্ষিণ 24 পরগনায় একটি মেয়ে সাহস করে কলতলাতে দাঁড়িয়ে বলেছিল, লক্ষ্মীর ভান্ডার মুখের উপর ছুঁড়ে মারবো, কারণ তার পাশের বাড়িরই 6 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষিতা হয়, পুকুরে ডুবে, মানে পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়েছিল। ফলে সেই মেয়েটাকে খুঁজে খুঁজে 5 বার করে থানায় ডাকা হয়েছিল মাঝরাত্রে। সুতরাং এই যে বারবার বলছি, এই যে ভয় দেখানো, এই যে থ্রেট কালচার তৃণমূল কংগ্রেসের, যেটা মানুষকে কখনো ভীত সন্ত্রস্ত করছে এবং অপেক্ষাকৃত শহর কেন্দ্রিক মানুষকে বিরক্তির জায়গায় ঘটেছে। সেই থানার ওসি না আইসি, সে ফেসবুকে পোস্ট করেছিল যে ভামেদের দেখে নেব, ভামেরা শূন্য হয়ে গেছে, দেখে নেব, আমরা আছি, তৃণমূল আছে। আরে আইসি কি বলছো, থানাগুলো তৃণমূলের পার্টি অফিস ভাই, যদি এরকম কোন থানাগুলো তৃণমূলের পার্টি অফিস, কোন একটা পলিটিক্যাল পার্টির জন্য যদি ওপেনলি পোস্ট করে বাকি পলিটিক্যাল পার্টিদেরকে এরকম ধমকি দিয়ে, তাহলে বারবার যে কথাটা আমরা বলছি যে মেশিনারিটা নিয়ে তৃণমূল চলছে, সেই মেশিনারিটা তাদের হাত থেকে সরিয়ে দিন, একদম সরিয়ে দিন। সেটা তো আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো পরিষ্কার জানিয়েছেন। হ্যাঁ বলো। আমি সোমা বলছি, খানিকটা এখন সেরকম শোনালো, আমি সোমা বলছি, মানে এই যে একটা অদ্ভুত ন্যায় হয়েছে, আইসির পোস্টটা ইট ওয়াজ অরিজিনাল, ঠিক আছে, এবং সেটা আমি বলি, আমি তো গুড জেস্টারে মেনে নিয়েছি, আমি সোমা বলছি। আমরা কিছুক্ষণ বলবো, তারপর আবার গুজরাটের মেনে নেব, ঠিক আছে? আমাদের দুবারে নিয়ে হয়ে গেছে তো। নিচুতলার পুলিশ কর্মীরা সাংঘাতিক খারাপ। আচ্ছা, কংগ্রেস বলি, কারণ এখন 1.5% 1% কে তো আর বলার সুযোগ নেই, এখানে একটু বলে নেব। রাজীব ব্যানার্জি কোন ঘুষটা খেয়েছিল, কি করেছিল, যে কারণে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারের মতন একজন উর্দিধারী, একজন পদস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে নিজে গিয়ে ধর্ণা দিয়ে ফেলেছিল। রাজীব কুমার কি এমন জানে? নিচু তলার কর্মীরা না হয় ঘুষ খায় ওনার কথা মতো, তাহলে উঁচু তলার কর্মী মানে উর্দিধারী কর্মী মানে রাজীব কুমার, বিনীত গোয়েল ভালো পুলিশ, এবং আমরা একটু জানতে চেষ্টা করছি, রাজীব কুমার হাওয়া হয়ে গেছে, রাজীব কুমারকে ধরতে আমি বলি, আমরা একটু আলোচনা পুরো একদম সব শেষ হয়ে গেছে।
না, আমি একবার চলে যাব মনদীপদার কাছে। মনদীপদা, সন্দীপা খুব সঙ্গত কারণে বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পর কোনো কমিশন হয়নি, কিছু হয়নি, এমনকি বেছে বেছে সিপিএম এর যারা জোরদার লোক, ধরুন শওকত মোল্লা বা অন্যান্য যারা বেশ জোরদার টাইপের, তাপস চ্যাটার্জি রাজারহাটে, তাদের তৃণমূলে নিয়ে এসে বিধায়ক করে দিয়েছেন বা বিভিন্ন পদে বসিয়েছেন। মনীশ গুপ্ত আছে, উদয়ন বাবু আছেন, যারা সেরকম আর কি মানুষজন যাদের জোর আছে। আবার অন্যদিকে প্রদীপ্তকেও জিজ্ঞেস করছিলাম যে এই যে সিপিএম এর ধরুন তাদের পার্টি অফিসে মার্কস, লেলিন এদের ছবি টবি থাকে, বা ধরুন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় আমি দেখেছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেকের ছবি থাকে। কংগ্রেসেরও কিছু না হোক, কংগ্রেসের অফিসে একটা গান্ধীর ছবি থাকবে, ইন্দিরা গান্ধীর ছবি থাকে। এই যে বিভিন্ন সময় যে আইডিওলজিক্যাল ব্যাপারগুলো থাকে, অর্থাৎ রাজনৈতিক যে আদর্শ থাকে, এই আদর্শগুলো এই মুহূর্তে আমাদের বাংলায় কোনো কাজে দিচ্ছে না। এটা প্রমাণিত হয়ে গেছে এই ভোটের যে বলছি, এখন লড়াই চলছে যে বামেদের সঙ্গে কংগ্রেসের তীব্র লড়াই চলছে, কার জামানত বাজেয়াপ্ত কার বাজেয়াপ্ত নয়, 1 নম্বরে সবসময় তৃণমূল কংগ্রেস। আবার এটাও আবার ঠিক কথা যে ভোটটা করাতে হয় এই মুহূর্তে। তাহলে 2026-এ আজকের উপনির্বাচন কখনোই আমি বলছি না সার্বিকভাবে নির্বাচন, শাসকের পাল্লাই ভারী থাকে। তাহলে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে 2026-এ কোনো রাজনৈতিক দলের কি ক্ষমতা রয়েছে রাজ্যের ক্ষমতা থেকে সরাতে, যেটা মানুষ জানতে চায়। যেমন বিজেপির বিরুদ্ধে নো ভোট টু বিজেপি হয়েছিল, রাজনৈতিক দেখুন একটা মানে বলে না যে কোনো ভোট ফোট কিচ্ছু নেই, তাও রাজনৈতিক মানে জানেন তো ছোট ছোট রাজনৈতিক দল, কেতাবি দল, তারা নাকি আদর্শে রয়েছে, অমুকের আদর্শ তমুকের আদর্শ। এই যে ভোট হচ্ছে 3000, 4000, 5000, যেখানে তৃণমূলের ভোট হচ্ছে 1 লক্ষর ব্যবধানে বেশি জিতছে, সেখানে কেউ ভোট পেয়ে বসে আছে 3000-এর একটু বেশি। তা সত্ত্বেও শরিকি দলগুলো লড়াই করছে, তার প্রত্যেকের নাকি রাজনৈতিক দল, তাদের প্রত্যেকের আদর্শ আছে, এমন আদর্শ যে আদর্শগতভাবে শাসকের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। সিপিএম, বিজেপি, কংগ্রেস একসঙ্গে কখনোই রাজ্যের বলতে পারবে নো ভোট টু টিএমসি, বলতে পারবে না। তাহলে কি হবে? নতুন কি রাজনৈতিক দলের দরকার বাংলায়? দেখুন, আপনার যে প্রশ্নটা বহুত বৃহৎ, আমি একটা পয়েন্ট অ্যাড্রেস করব, যেটা ম্যাডাম বললেন, সন্দীপা যেটা বললেন, কংগ্রেস থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল করলেন। উনি জানেন কংগ্রেসের সৃজন শক্তি কত বেশি, সেই জন্যে শি ইজ অলওয়েজ ভেরি, যাকে বলা হয় ডিলিজেন্ট টুয়ার্ডস কংগ্রেস। আমি যেটা দেখি, ওনাকে জন্ম দিয়েছে কংগ্রেস, উনি কংগ্রেস কালচারের একটা বাই প্রোডাক্ট, বা প্রোডাক্ট নট বাই প্রোডাক্ট, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এইখানে 3 জন যা বসে আছেন, ওরা কোনো একটা রাজনৈতিক দলকে ওরা এখানে রিপ্রেজেন্ট করছে, আমি করছি না। আমার দুটো স্পষ্ট প্রশ্ন। আমি বেঙ্গল থেকে একটু বাইরে এসে দেখি, আজকে বেঙ্গলে কংগ্রেস নীল, সিপিআইএম নীল, বিজেপি একটা প্রেজেন্স আছে, কিন্তু আমরা দেখলাম এখানে যে দুটো দলের মধ্যে 6-0 হয়ে গেছে, একটা ওরা পারেনি, তার মানে পাবলিক রিজেক্ট করেছে, এটা মেনে নিতে হবে। আজকে রিজেক্ট করেছে, 2 বছরে এমন কিছু যদি না হয়, দে আর স্টিয়ারিং টুয়ার্ডস এ 3rd, 4th মেজরিটি, এটা একদম রাইটিং অন দ্য ওয়াল। কিন্তু পলিটিক্সে কিছু বলা যায় না, কখন কি হয়ে যাবে। যেমনি আরজি কটটা হলো, একটা ভূকম্প ছিল, সুনামি ছিল, দে হ্যাভ ওভারকাম দ্যাট সুনামি। এবং এর রাজ্যে বিরোধীরা সেটার থেকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি। আরজি কটটা সুনামি ছিল, ওরা সুনামিটাকে ওভারকাম করেছে, 1 নম্বর। দ্বিতীয়, আমি যেটা বলতে চাইছি, আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি উনি এটা করছেন, এটা করছেন, ওটা করছেন। আমি একটা যাকে খুবই মাইনিউট একটা পয়েন্ট করছি, 2019, 2014 মোদি সরকার, 2019 মোদি সরকার, 2024 एनडीए सरकार, बीजेपी सरकार कोথায় ছিল? मोदी गारंटी, मोदी की सरकार, मोदी का सब कुछ, वेयर वाज बीजेपी? देयर वाज नो बीजेपी। महिमा मंडन नाम হয়েছে কি ओनली मोदी, मोदी वाज, মানে आई वाज सरप्राइज्ड, ही इज सच अ लर्नड मैन। উনি বললেন গান্ধীকে কেউ জানতো না। হাউ ক্যান দ্যাট বি? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলছি আপনাকে, যদি আরজি কার ওয়াজ আ ইন্টারন্যাশনাল শেম, আমি আপনাকে এই মঞ্চে বলে যাচ্ছি, ইন্ডেকশন অফ গৌতম আডানি ইজ এ বিগার শেম। গৌতম আডানির এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি, এটা মনে রাখবেন আপনাকে। আর কেউ একটা কথা বলছে না, দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি।
এভরিবডি ইজ ইন্টারেস্টেড আমি কত সিট পাবো, সরকার করবো কি করবো না, যে আমাদের তাহলে কি কোথাও দাঁড়িয়ে আপনি বলছেন ধরুন শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ যারা এই রাজ্যে চিহ্নিত তৃণমূলের বিরুদ্ধে রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে, তাহলে কি আপনি বলছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় তারা যদি উনি যেমন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলেন, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা এরকম যারা পরিচিত বিরোধী মুখ তাদের বেরিয়ে এসে নতুন দল করেই লড়াইটা করা উচিত? দেখুন পলিটিক্যাল যেটা হয়, পলিটিক্যাল সায়েন্স, ইট ইজ নট আ থিওরি, ঠিক। পলিটিক্স ইজ আ সায়েন্স, সায়েন্স মানে a plus b is always equal to c। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আই সি আ রিসার্জেন্স অফ সিপিআইএম ফোর্সেস, লেফট ফ্রন্ট ফোর্সেস। কংগ্রেস উইল নেভার কাম আপ, কেন কি আজ অব্দি আসেনি, যেটা আপনি বললেন একটা দে মাইট বি আ ক্ল্যান্ডেস্টাইন আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। আই সি ইন 10 years, 5 years, 15 years রিসার্জেন্স অফ সিপিআইএম, কেন কি ওরাই নিজের যে যাকে বলা হয় সবচেয়ে সর্বহারা, তার যে কঠিনাইগুলো ওরাই আনতে পারবে। এটা অ্যাজ আ পলিটিক্যাল সায়েন্সের আমি স্টুডেন্ট, আমি জানি কিভাবে কি হতে পারে। একটা অ্যাজাম্পশন, দেখুন পলিটিক্স ইজ অলওয়েজ এন অ্যাজাম্পশন, আর পলিটিক্সে একটা কথা বলা হয়, পলিটিক্স হ্যাজ স্ট্রেঞ্জ বেড ফেলোস, ইউ নেভার নো হুইল গো উইথ দেম। তারপরে আপনি বলছেন 2026-এ এখনো পর্যন্ত শাসকের অ্যাজ অন ডেট ক্লিন সুইপ। অবশ্যই অবশ্যই। আমি একবার খুব দ্রুত চলে যাব, কোথাও কোথাও বলে ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ পারিপার্শ্বিকতার চাপে কোনো মানুষ আক্রান্ত হয়। এই মুহূর্তে অনেকে মনে করেন যে, বিশেষ করে মনদীপ মিশ্রা যে কথা বলছিলেন, তৃণমূল কংগ্রেস এমন একটা অবস্থায় আছে, এর থেকে বোধহয় নিশ্চিত অবস্থা কোনো জায়গায় কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের কেন্দ্রীয় ক্ষমতা দখলের জন্য লড়াই করছে, অর্থাৎ দেশের মসনদে বসতে চাইছে, তারা কেউ তৃণমূল কংগ্রেসকে চটাতে চায় না, যেমন ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস বা আপেরা। আর এ রাজ্যে যে দলগুলি আছে সেই দলগুলি এই মুহূর্তে পেরে উঠছে না, তার কারণ তাদের শীর্ষ নেতৃত্বকে নিয়মিত বসতে হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের কোনো না কোনো প্রান্তে, যেমন সিপিআইএম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোন দল আছে যারা সাচ্চা তৃণমূল বিরোধী? হিসেব নিকেশ বলছে তাহলে তো ভারতীয় জনতা পার্টি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিভিন্ন সময় যে কথা সত্যিপা বলছিলেন, পার্লামেন্টে একটা বিল পাস হচ্ছে, 11টা ভোটে সেই বিলটাকে বের করে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এমন কিছু দলকে দরকার হয় যারা ক্ষমতায় বসে থাকে, যে দল মিত্র শক্তি না হলেও শত্রুপক্ষের মিত্র, অর্থাৎ খুব পরিষ্কারভাবে এই রকম ছদ্মবেশী বন্ধুকেও দরকার হয়। আর এই সমস্ত রাজনৈতিক বাধ্যবাধকতায় কেউই সাচ্চা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়। তাহলে 2,37,00,000 বেশি মানুষ যারা এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তারা আসলে কাকে ভোট দিয়েছিলেন, কাকে বিশ্বাস করেছিলেন, কোন রাজনৈতিক দলকে বিশ্বাস করেছিলেন, কোন নেতাকে বিশ্বাস করেছেন? এসবই কি মায়ার খেলা? আমি খুব দ্রুত চলে যাব। সন্দীপা কি মনে করেন, তার মানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বকলমে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া? তার কারণ যেহেতু রাজনৈতিক বাধ্যবাধকতায় দিল্লির মসনদে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এখন অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীর কথা বলবো, তাদের মিত্র তো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তাহলে চোখে চোখ রেখে কংগ্রেস পারবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে, নাকি অধীরদার মতো কর্ণের চাকা যেমন বসে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে, সেই রকম যুদ্ধক্ষেত্রে বসে যাবে শুভঙ্কর দার চাকা যদি লড়তে যায়? দেখুন, চোখে চোখ রেখে তো অনেকেই মিনমিন করে কথা বলে। আমি এখানে একদম সোজা সাপটা কথা বলতে চাইছি যে দেখুন, যেমন তৃণমূল কংগ্রেসের প্রদীপ্ত বাবু, উনি ভাত মাছ খান, বাঙালি, আমি ভাত মাছ খাই, তাই বলে কি আমি তৃণমূল হয়ে গেলাম বা উনি কংগ্রেস হয়ে গেলেন? নিশ্চয়ই না। এক একজন এক একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, হ্যাঁ, মানে সর্বদিকের ক্ষেত্রেও সেম। কিন্তু সেটাই বলতে চাইছি যে এক একটা ভোটার তার নিজস্ব পছন্দের পলিটিক্যাল পার্টিকে ভোটটা দিচ্ছে বা তার লিডারকে ভোটটা দিচ্ছে। কিন্তু প্রবলেমটা কোথায় হয় জানেন তো, যে আমি আজকে কংগ্রেস করছি, সাপোজ কংগ্রেস করছি, আমাকে দেখে লোকেরা ভোট দিল, পরের দিন সকালে লোকেরা উঠে খবরের কাগজ পড়ে জানতে পারলো যে আমি তৃণমূল কংগ্রেসে চলে গেছি। এইখানে এই বিশ্বাসঘাতকতা এটা করা হচ্ছে বাংলার বুকে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে যদি বলি যে ডেফিনেটলি বিজেপি যে ফেসিজম শক্তি নিয়ে গোটা দেশের টুটি চেপে ধরেছে, মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, এবং সেখানে তৃণমূল কোনো না কোনোভাবে
কোনো না কোনো তৃণমূল যতই মুখে মানা করুক, তৃণমূল কোনো না কোনোভাবে কিন্তু বিজেপিকে একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে দিচ্ছে, এবং সেটা কিন্তু আমরা উপরাষ্ট্রপতি নির্বাচনের সময়ও আমরা দেখেছি জিনিসটাকে। এবং আমরা আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে দেবে, আজ অবধি বলবে না যে সেই বাংলার পাহাড়ে বসে কোন স্ট্যাটিস্টিক্স নিয়ে বাংলার কোন উন্নতি নিয়ে আপনি বলছেন সন্দীপা সেই দ্বিতীয় রহস্যময় বৈঠকটা যেটা পাহাড়ে হয়েছিল, পাহাড়ে রহস্যময়, হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর, তারপরে মাননীয় মমতা ব্যানার্জি ঠিক উপরাষ্ট্রপতি নির্বাচনের আগটা দিয়ে, সেটা কি কারণে হয়েছিল? এবং যে কাণ্ডটা হয়েছিল, যে আরেকটা কাণ্ড না বলবো, যে মাননীয় রাজভবনে গেছেন আড্ডা মারতে, বেরিয়ে এসে বললেন খুব ভালো আড্ডা হলো, বাংলার স্বার্থে মানুষের সাথে কি আড্ডা হলো আমরা জানি না, আমরা সেগুলো জানতে চাইছি। এবং তার থেকেও বড় কথা যদি আপনাকে বলি, আজকের দিনে যে যার নামে বিনীত গোয়ালরা কেস ফাইল করেছিল, যাকে ধরেছিল, 58 দিন পর সিবিআই সেই লোকটার নামে চার্জশিট ফাইল করলো, এবং আশ্চর্যজনকভাবে সন্দেশখালি নিয়ে অমিত শাহজি, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী যেভাবে তোলপাড় করে লেগেছিল, সেখানে কিন্তু আশ্চর্যজনকভাবে এটা একটা প্রুভেন কেস, চোখের সামনে দেখা কেস, যেটা সন্দেশখালি নিয়ে কিন্তু কোনো প্রুফ নেই সেরকম, এটা একটা চোখের সামনে দেখা কেস এরকম হয়েছে, সেখানে আশ্চর্যজনকভাবে রাজ্যের বিরোধী দল, সর্বশক্তিমান বিরোধী দল, ওরা চুপ হয়ে গেল, জানি না কেন। অবশ্যই আমি একবার চলে যাবো সর্বরিদির কাছে। সর্বরিদি, তাহলে 2026-এর লড়াইটা কিভাবে হবে? আমি জানি আপনাদের যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, সাধারণ কর্মী, বিভিন্ন জায়গায় মাথা থেতলে করে দেওয়া হয়েছে, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গাছে, আমরা এসব খবরগুলো জানি, দেখেছি, এগুলো সত্যি হৃদয় বিদারক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এইভাবে চলতে শুরু করে তাহলে কি হবে 2026-এ? ভারতীয় জনতা পার্টি একদিকে লড়াই করছে এই পশ্চিম বাংলায়, অন্যদিকে শীর্ষ নেতৃত্ব, আমি জানি এটা হতে পারে যে দুটোই মোদী সরকারের পর এখন এনডিএ সরকার, এবং সেই সরকারের শরিক যারা, একটা ফোনে অনেক কিছু হয়ে যাবে। আমরা জানি সিবিআই থমকে রয়েছে, আমরা জানি সিবিআই মানে এমন সমস্ত দ্বীপের সন্ধান পেয়ে যাচ্ছে, মানচিত্রে সেই সব দ্বীপগুলো খুঁজে পেতে হিমশিম খেতে হয়, কিন্তু দক্ষিণ কলকাতার ঠিকানা খুঁজে পাচ্ছে না, বা কাকুর কণ্ঠস্বর আজ অব্দি খুঁজে পাওয়া গেল না। তা এই রকম জায়গায় দাঁড়িয়ে কি হবে, মানে কি মনে হয়, মানে আপনারা যারা সত্যি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেন ভারতীয় জনতা পার্টিতে থেকে, কি করবেন আপনারা? না, কি করব কথাটা নয়, কথা হচ্ছে 2,38,00,000 মানুষ যারা আমাদের ভরসা করেছেন, যারা আমাদের জনাদেশ দিয়েছিলেন, তাদের প্রতি দল দায়বদ্ধ। এবং যেহেতু আমরা ন্যাশনাল পার্টি, তাই নিশ্চয়ই করে ন্যাশনাল সিদ্ধান্ত কিছু তো থাকেই আর কি, এবং সেটাই সঙ্গত, স্বাভাবিক। তবে আমার একথা নিশ্চিতভাবে আমি জানি যে ভয়ের বাতাবরণ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বাংলার মানুষের ভোট কেন্দ্রে যাওয়াকে আটকে দেওয়ার জন্যে, আগামী 1 বছর ধরে মানুষকে সেই ভয় থেকে মুক্ত করা এবং কর্মী তৈরি করাই, বুথে বুথে একদম সদর্থক কর্মী তৈরি করাই এই 1 বছর ভারতীয় জনতা পার্টির এক এবং প্রধান ভূমিকায় থাকবে। আগামী লড়াইটা 2026-এ মানুষও তাকিয়ে দেখবে, কারণ যে কোনো স্বেচ্ছাচারিতা, যে কোনো স্বৈরাচারিতা, যে কোনো মানে গুন্ডামির একটা শেষ আছে, তাই তৃণমূল কংগ্রেসের শেষ নিশ্চিত। অবশ্যই, ধন্যবাদ। সময় খুব কম। প্রদীপ্ত, এই রকম সময় যেখানে কোনো সরাসরি কোনো রাজনৈতিক দল ধারে কাছে নেই, পৃথিবীর ইতিহাসে, যেহেতু তুমি রাষ্ট্রবিজ্ঞানের বিদগ্ধ অধ্যাপক, পৃথিবীর ইতিহাসে বারবার দেখেছি লাতিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে ঠিক এই সময়ই তো অতি বামপন্থীরা অস্ত্র ধরে, বলেন নির্বাচনের ভোটে হবে না, বন্দুকের নলই ক্ষমতার উৎস। কোথাও মনে হয় এই রকম অবস্থায়, যেহেতু একদিকে শাসক তারা ক্ষমতাশালী, বিরোধী নেই, দুর্বল বিরোধী, তারা বিরোধিতা করতেই পারছে না, এই রকম সময় কি মনে হয় যে আবার শুরু হবে জঙ্গি আন্দোলন? এই ধরনের প্রবণতা আছে? ওই জন্যই ভারতে এত মানে বেনামি অস্ত্র তৈরি হচ্ছে নাকি, এবং সুপ্রিম কোর্ট বলছে এসটিএফ করতে হবে প্রতি রাজ্যে রাজ্যে, যেটার মূল সূত্র হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, এই সব দেশগুলো, এই রাজ্যগুলো। আমি জানি না, তোমার কথা হয়তো তাই মনে হলো, কিন্তু আমার গানটা মনে পড়ে গেল আবার, অরিজিতের গান, আর কবে আর কবে আর কবে। মানে আমি 18 সালের পর থেকে 18 সালের পর কবে তৃণমূল ধ্বংস হবে দিদি, এইটা জানতে চাইছি দিদি একটু আর কবে তৃণমূল দিদি ধ্বংস হবে? আমার দেখো বাড়ি থেকে এইটুকু বলেছে যে যখন নারীরা কথা বলবে বেশি মাথার উপর দিয়ে কথা বলতে নেই, এটা খুব অসম্মানজনক, আমি তাই জন্য বলতে পারছি না। আর দেখলে না সন্দীপা আগে 4 বার আটকে দিল, আমি গেলাম না তার উপর দিয়ে। আমি যেটা বলার চেষ্টা করছি যে আর কবে আর কবে আর কবে মানে কি, 18 সাল থেকে টানা
যে অভিযোগগুলো তার আগেও ছিল, কিন্তু শুভেন্দু অধিকারীর যে বিট্রেয়াল যে পলিটিক্সটা, সেই বিট্রেয়াল পলিটিক্সে যেভাবে তৃণমূলকে লাঞ্ছিত হতে হয়েছে, এই যে দিদিরা যে ফিয়ার সাইকোসিসের কথা বলছে, যে ন্যারেটিভ তৈরি করার কথা বলছে, তৃণমূল মানে অশিক্ষিত, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে অমুক, তৃণমূল মানে তমুক, তৃণমূল কর্মীদের মনোবল একদম চূড়ান্ত ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে এরা করছে, সেখানে মনদীপবাবুর কথাটা আমার খুব কানে বেজেছে যে এরা কর্মী নির্ভর দল কিনা, নাকি এরা নেতা নির্ভর দল। আমরা কিন্তু কর্মী নির্ভর দল, আমরা কিন্তু জননির্ভর দল, এবং এটাই হয়তো আমাদের আদর্শ, যেখানে আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। এবং যে ন্যারেটিভগুলো সেটিংয়ের ন্যারেটিভ থাকতে পারবে, তাহলে সেটিংয়ের ন্যারেটিভ এত থাকলে আমাকে কেন এত সম্মান নিতে হবে? মানুষের জীবনে তো সব থেকে বড়টা তার সম্মান। আমার বিরুদ্ধে, আমি তৃণমূলের মুখপাত্র, আমার বিরুদ্ধে 1 পয়সার কোনো দুর্নীতির অভিযোগ যদি কেউ আনতে পারে, আমি আগেও বলেছি মুখপাত্রের পদ ছেড়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে বলেছেন গলায় দড়ি দিয়ে দেবেন। আমার বক্তব্য সেখানে যে তারপরেও যে অসম্মানের রাজনীতিগুলো এরা করে এসেছে, মানুষ তো সেটা বুঝতে পারছে। কোন লেভেলে আমি সোমা বলছি, আমি একবার আবার সবাই একেবারে শেষ কি বলে হয় আমাকে 30 সেকেন্ড। হ্যাঁ বলুন। দেখুন, আমি আপনাকে একটা খুবই স্পষ্টভাবে আমি কথা বলছি আপনাকে। উই আর ওনলি ইন্টারেস্টেড ইন স্টেট পলিটিক্স। কি হচ্ছে বাংলায়? দেখুন, কংগ্রেস ছিল, তারপরে সিপিআইএম ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস। এটা একটা যাকে বলা হয় ন্যাচুরাল একটা প্রসেস চলে যাবে। আমরা কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা প্যারামিটার দেখিয়ে দিচ্ছি আপনাকে। আজকে একটা ইন্টারন্যাশনাল ফোরামে একটা কথা বলা হলো কি ইউপি ইজ আ স্টেট ইন ইন্ডিয়া যেইখানে সিপিএম এর অর্ডারে একটা যদি কেউ ভুল কাজ করে থাকে, একটা ক্রাইম করে থাকে, পুরো বাড়িটাকে নষ্ট করা হয়। সিএম এর অর্ডারে। It was an international forum যেখানে there were 57 countries representative present. এটা একটা ওরা বললো কি this should not happen, this is against natural justice. কেউ কথা বললো ইউপিতে, আপনি দেখুন কিছু হলে পুরো বাড়িটা ধ্বংস করা হচ্ছে। এটা কি বেঙ্গলে হচ্ছে? হচ্ছে না। আমরা দু চোখ খুলে দেখছি। বেঙ্গলে we are also critic. কেন কি economic situation is very bad. Nobody is talking about the economic depletion in India. Nobody. Be it BJP, be it Trinamool. They have failed. Both have failed. অবশ্যই আবার অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে 2024-এ কি হবে। আসলে শাসক, সেটা কেন্দ্রের শাসক হোক, সেটা রাজ্যের শাসক হোক, তারা যে কথা মনদীপদা বলছিলেন, তারা তো ডাহা ফেল করেছে। তার হলে ভারতবর্ষ, দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা, খেটে খাওয়া সৎ মানুষের অবস্থা, এই অবস্থা হয়। কিছু রাজনীতির কারবারি বিভিন্ন রং নিয়ে তারা রাজনীতি খেলছে। আসলে এ রাজ্যে এখনো পর্যন্ত কোনো ক্ষমতাধর শক্তিশালী দল নেই যারা তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসকের বিরোধিতা করবে। কিন্তু এতগুলো মানুষ যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেন, তারা কি করবেন? সিদ্ধান্ত তাদেরই নিতে হবে, তাদেরই খুঁজে বার করতে হবে এ রাজ্যে সাচ্চা তৃণমূল বিরুদ্ধে কে রয়েছে। কিন্তু এই রকম স্লোগান কি উঠবে? নো ভোট টু টিএমসি, যত সহজে নো ভোট টু সিপিএম উঠেছিল 2011-তে। পরিবর্তন তখনই আসে যখন সমস্ত শক্তি এক হয়, পরিবর্তন তখনই আসে যখন মানুষ মনে করে, পরিবর্তন তখনই আসে যখন পাপের ঘড়া পূর্ণ হয়। কোন কারণে পরিবর্তন হলে হবে সেটা দেখার। কিন্তু এই মুহূর্তে রাজ্যের যা অবস্থা, তাতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কোনো শক্তি নেই। আর এই সময়টাই গণতন্ত্রে ভয়ঙ্কর। তার কারণ প্রেশার কুকারের যদি হুইসেল না থাকে, তাহলে প্রেশার কুকারের দুর্ঘটনা ঘটতে পারে। মানুষ যখন দেখে কোনো রাজনৈতিকভাবে লড়াই করা যাচ্ছে না শাসকের সঙ্গে, তখনই বিপজ্জনক পথ জঙ্গিবাদের উৎপত্তি হয়। আমরা চাই সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কাজকর্ম করুক। শাসক থেকে শুরু করে বিরোধী সবার ভূমিকা রয়েছে গণতন্ত্রের। আজকে এক কথায় বলতে গেলে মহারাষ্ট্রে আমরা বেশিরভাগ সময়টাই বাংলাকে নিয়েই কাটালাম। তার কারণ এই মুহূর্তে বাংলায় কি পথে রাজনীতি যাচ্ছে সেটা অনেকেই বুঝে উঠতে পারছে না। বিশেষ করে আরজি করের ঘটনায় যে স্লোগান, সেই স্লোগান কোনো রাজনৈতিক দলের ব্যাকরণে নেই। এমনকি শাসক বিরোধী তারাও বুঝতে পারেননি, তারাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। কাকে ধরবেন? কারা বেরোচ্ছে রাত্রেবেলায়, কারা রাত দখল করছেন, কারা ভোট দখল করছে, কিভাবে সংগঠিত হচ্ছে মানুষ। আসলে ক্ষোভ রয়েছে শাসকের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব নেই কোনো দল। আর সেই জন্য এই মুহূর্তে পশ্চিম বাংলায় এক অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের নজর সেদিকে থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এই প্রশ্নই বারবার খুঁজতে চেয়েছিলাম 2026-এ কী হতে পারে। টু আর্লি টু সে, সত্যি তো অনেকটা সময় আগে, উপনির্বাচন থেকে বোঝা যায় না, কিন্তু সত্যি কি
লড়াই হবে, সেদিকে আমাদের চোখ থাকবে। আপাতত মহারাজ মাসনাদ থেকে আমি বিদায় নিচ্ছি। ঋতব্রত ভট্টাচার্য।